শেয়ার করি, সবাই একটু দেখেন। এটা হচ্ছে হাবিবের আমলনামা। আমি যদি আপনার সঙ্গে জয়েন না হতাম তাহলে তো আমি মেবি স্কেচ করে দিয়ে আসি। ইনকমপ্লিট থেকে অনলাইনে পড়েও ঢাকা ইউনিভার্সিটি চারুকলার অ্যাডমিশন টেস্টে হাইয়েস্ট স্কোর পাওয়া যেতে পারে 57। সবাই তো বলতেছে যে আমার 25টা হবে, আমার 35টা হবে। আমি শুনে ভাইয়া একদম শর্ট খেয়ে গেছেন। একদম শর্ট খাইছি যে আমার আর চান্স হইলো না। দেখা যাচ্ছে এক্সামের দিনও আমি আল্লাহর কাছে বলতেছি যে আমার যেন শেষের সিটটা হইলেও হয়। দেখা যাচ্ছে আমার থেকে 15 মার্ক তারা অনেক ডিফারেন্স। একদম আশা ছেড়েই দিছিলাম। জগন্নাথের প্রিপারেশন নেওয়া শুরু করছি, বাট রেজাল্ট যেহেতু দিল, রেজাল্ট পাওয়ার পর আমি তো আমার রেজাল্ট দেখে বিশ্বাস করি নাই। আমি অনেকক্ষণ অপেক্ষা করার পর সেদিন কিন্তু ছাড়বার ছিল, ডাউন ছিল অনেক। তো আমি ভাবতেছি এত মার্ক পাইছি, সার্ভারের প্রবলেম থাকতে পারে। আচ্ছা বারবার চেক করতেছি। এখন আবার রি-লগ ইন করে চেক করলাম, তো দেখি ওইটাই মার্ক 50-এর উপর থাকে, ড্রয়িং এ 50-এর উপর মার্ক থাকে। দেখা যাচ্ছে 10-এর উপরে এমসিকিউ থাকলে, এমসিকিউ এর মার্ক থাকলে তারা চান্স পেয়ে যাবে বা তাদের পাস দেখাবে। আগেও ঢাকা থেকে যেটা সার্কুলার ছাড়ছে ওইখানেও লেখা ছিল যে কেউ যদি এমসিকিউ আগেই শেষ করতে পারে সো তারা ড্রয়িং তখনই শুরু করতে পারবে। টুবি এইচবি নিছিলাম, কারণ যখন লাইনগুলো দেওয়া না, ওগুলো এইচবি দিয়ে করছিলাম। হ্যাঁ, তো দেখতে হালকা লাগে। কেটে নিয়ে গেছেন। 8টা পেন্সিল নিয়ে গেছিলাম। ভেরি নাইস। আমি এই ট্রিক্সটা সবার সাথে শেয়ার করছি, সো এটা খুব ভালো লাগছে আপনি এটা ফলো করছেন। এখন এক টিচার আসে আমার পাশে, এসে ড্রয়িং দেখার পর ওইখানে আরো 2জন টিচার ছিল, ওই টিচার দেখে বলছে আসেন এইখানে ড্রয়িংটা দেখেন। তো ওরা দেখে আমায় কিছু বলে নাই, কিন্তু ওরাই বলা বলি করছি। ডিটেলস তেমন করি নাই ভাইয়া, আমি যেহেতু স্কালচার সো 4B বা 6B ইউজ করি নাই, শুধু 2B দিয়েই করছিলাম। ওকে, শুধু সফট লাইন দিয়েই করছিলাম, হার্ড লাইন তেমন ইউজ। আচ্ছা। আর হচ্ছে আমি 30 মিনিট সময়ের মধ্যে পরীক্ষা না, 20 মিনিটে শেষ। আচ্ছা, ওয়েমার শিট সহ? জি। ওয়াও, খুব ফাস্ট আপনি। শুভেচ্ছা সবাইকে, আশা করি সবাই অনেক ভালো। রহমান বিজয় আছে আপনাদের সাথে। সো ডিয়ার ভিউয়ার্স, স্টুডেন্টস, অ্যাডমিশন পরীক্ষার্থী যারা যেখান থেকে আজকে আমাদের অনলাইন লাইভ পডকাস্ট দেখছেন, সবাইকে অনেক স্বাগতম। আজকে আমাদের সাথে আমাদের দারুণ একজন স্টুডেন্ট আছেন, সো আমরা তার সম্পর্কে জানবো। আমাদের যে সাকসেস স্টোরি আছে ঢাকা ইউনিভার্সিটি চারুকলার অ্যাডমিশন টেস্ট 24-25 সেশনে, সেখানে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সো চলুন আমরা শুরু করি। আজকে আমাদের যে গেস্ট আছে তার সাথে আমরা পরিচয় করিয়ে দিব, কিন্তু তার আগে আমি কিছু বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। সো সবাই যদি একটু লক্ষ্য করেন যে এটা হচ্ছে হাবিবের কংগ্রাচুলেশন কার্ড, যেটা আমি রেডি করেছি। এখানে সব থেকে ইন্টারেস্টিং যে ব্যাপারটা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রয়িং এর স্কোর হচ্ছে 57, আর এমসিকিউ তে এভারেজ একটা স্কোর আছে, কিন্তু ড্রয়িং এর স্কোর কিন্তু 57 আউট অফ 60। তো মোটামুটি লাইক একটা হিউজ পরিমাণ কংগ্রাচুলেশন হাবিবের জন্য, যে হাবিব হচ্ছে লাইক এই পর্যায়ে এসে স্ট্রাগল থেকে, এই অবস্থায় থেকে এত দারুণ একটা পারফরমেন্স করেছে। তো সবার আগে আমরা হাবিবের পরিচয় শুনি। হাবিব, আপনি কোথায় থেকে আমাদের সাথে জয়েন করেছেন, কিভাবে কি অবস্থা এখন আমাদের সাথে যদি বলতেন। আগে আপনাকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আমি হচ্ছে ফুলবাড়ি, কুড়িগ্রাম, রংপুর থেকে পড়াশোনা করছি। অবশ্য মূলত আমি খ বিভাগের প্রস্তুতি নিছিলাম। ওকে। আমার ছোট থেকেই চারুকলা নিয়ে পড়াশোনার ইচ্ছে। আমি নেটে অনেক খোঁজাখুঁজি করার পর বড় ভাইদের সঙ্গে একটু আলাপ করার পর আপনার কথা জানতে পারি, দেন হচ্ছে জয়েন হই। বড় ভাই কি মানে আমার ব্যাপারে আপনাকে সাজেস্ট করে নাকি আপনি তার কাছে গিয়ে কথাবার্তা শুনেছেন, এরকম কিছু? এরকম বলতে আপনার তো ইউটিউবে ভিডিও আগে থেকেই দেখা হয়। দেখা যাচ্ছে এসএসসি লেভেলে ছিলাম, তখন থেকেই আপনার ভিডিও দেখি, আপনাকে ফলো করি। বড় আপুদের সঙ্গে কথা বলছিলাম, ভাইয়াদের সঙ্গে কথা বলছিলাম যে ওই ভাইয়ার ওইখানে, এমনকি আপনার এইখান থেকে চান্স পেয়েছে এরকম আপুদের সঙ্গে কথা বলছিলাম। আচ্ছা। আপনার কথা সাজেস্ট করছিল যে ভাইয়ার ওইখান থেকে কোর্স করে অনেক এমসিকিউ কমন প্লাস ড্রয়িং ও ভালো মার্ক। আচ্ছা, ভেরি নাইস। সো আমরা প্রথমে আমাদের
হৃদয় গভীর অবস্থা থেকে আপনাকে থ্যাংক ইউ জানাচ্ছি যে আপনি আমাদের প্ল্যাটফর্ম সিলেকশন করলেন ফর ইওর অ্যাডমিশন টেস্ট জার্নি। আমরা অনেক গল্প শুনবো। হাবিব হচ্ছে আমাদের B5 এ ছিলেন, তাই না? আপনি B5 এ ছিলেন, তো B3 তে, সরি। তো মোটামুটি হাবিব আপনার প্র্যাকটিস পিরিয়ডটা আসলে কত সময় ছিল আমাদের সাথে? আপনার সঙ্গে প্রায় ডিসেম্বরের আগে থেকে শুরু করছিলাম না, 2 মাসের মতো ছিল। 2 মাস, হ্যাঁ, নভেম্বর থেকে। হাবিব সম্ভবত নভেম্বর থেকে আমাদের সাথে শুরু করে। তো হাবিবের ক্ষেত্রে বিষয়টা একটু ব্যতিক্রম। কেন আমি বলতেছি বা কেন আমাদের ফার্স্ট গেস্ট হিসাবে আজকের পডকাস্টে আমরা হাবিবকে এনেছি, এটা আপনাদের সাথে শেয়ার করি। হাবিব সাধারণত হচ্ছে তার বাসায় থেকে পড়াশোনা করে না, তাই না? আপনি হয়তো আপনার বাসার বাইরে থেকে অ্যাডমিশনের প্রস্তুতি নিয়েছিলেন। তো এইখানে লাগে একটা স্ট্রাগল থাকে যে আমরা যখন বাসায় থাকতেছি আমাদের একটা কমফোর্ট জোন থাকতেছে সবার ক্ষেত্রে, কিন্তু কেউ যখন বাসার বাইরে থেকে গিয়ে পড়াশোনা করে তখন তার হচ্ছে একটা সেলফ মোটিভেশন অনেক ডিফারেন্ট থাকে। তো পয়েন্ট নাম্বার 1 হচ্ছে যে তার যে একটা স্ট্রাগল, কখন খাওয়া দাওয়া পড়াশোনা করে মেইনটেনেন্স করা, এই একটা বিষয়। আর সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে তার পড়াশোনাটাকে কন্টিনিউ করা। ইন দিস এজ হাবিব কিন্তু সেই বিষয়টাকে প্রুফ করেছে যে এটা কিন্তু সম্ভব, আর কমফোর্ট জোন থেকে আসলে বের হয়ে কিছু করা যায় লাইফের। এটা কিন্তু উনি খুব, তার কাছে সব থেকে বেশি ইন্টারেস্টিং ব্যাপার। হাবিব হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলায় 24-25 সেশনে 12তম পজিশন করে। তো আজকের ভিডিও বা আজকের পডকাস্ট আমরা যাই বলি, এখানে আমরা সাজিয়েছি নানাবিধ ইনফরমেশন নিয়ে, যেখানে হচ্ছে আমরা হাবিবের ডেইলি রুটিন, বাইরে থেকে পড়াশোনার বিভিন্ন বিষয়, কিভাবে উনি কি কি মেথড ফলো করলেন, বা এই যে ড্রয়িং এ 57 পাওয়ার যে রহস্যটা আছে এর পেছনের আসলে কারিজমাটা আসলে কি, এভরি সিঙ্গেল থিং। তো হাবিবের কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে অ্যাডমিশন পিরিয়ডের টাইম থাকে, আপনি বলতেছেন যে আপনি অলরেডি ক্ষয়রিটির প্রস্তুতি নিয়েছেন, সো আপনার কি ক্ষয়রিটির এক্সাম আগামীকালকে না? ভাইয়া আমার স্বপ্ন চারুকলা। সো আপনি কালকের এক্সাম দিচ্ছেন না, তাই তো? আর আপনি তো ভালো করে জানেন। হ্যাঁ, ইয়েস, আমি এটা অলরেডি আই নো এভরিথিং। তো বেসিক্যালি হচ্ছে যে আপনার যে পড়ার টাইমলাইন ছিল এটা কেমন ছিল, যে লাস্ট 2 মান্থস আপনি কিভাবে প্রিপারেশন নিলেন, যদি রুটিনটা আমাদের সাথে শেয়ার করতেন। ফার্স্ট থেকে বলবো না, এই যে শেষের? হ্যাঁ, আপনার আচ্ছা দুইটা মডিউলে উনি কথা বলবেন, প্রথমটা বলেন, তারপর আমরা লাস্টেটা শুনবো। প্রথমের দিকে দেখা যাচ্ছে যে আমি যখন বি ইউনিটের প্রিপারেশন নিয়েছিলাম তখন আমার বি ইউনিটের উপরেই বেশি ফোকাস ছিল, বেশি ফোকাস ছিল। বাট আপনার সঙ্গে যখন জয়েন হই তখন একটা আত্মবিশ্বাস তৈরি হয়। আচ্ছা। আমি তখন দেখা যাচ্ছে প্রতিদিন সকালে এন্ড বিকালে ড্রয়িং প্র্যাকটিস করছি। আপনি যেগুলো সাজেশন দিচ্ছেন থিওরির উপর, ওগুলো ফলো করছি। আর বাকিটা সময় আমি এই কোচিং বি ইউনিটের জন্য যে কোচিংটা করছি। আচ্ছা, ভেরি নাইস। তো দেখেন, টোটাল 2 মান্থস প্র্যাকটিসে হাবিবের কিন্তু একটা স্পেসিফিক টার্গেট ছিল যে প্রতিদিন ড্রয়িং প্র্যাকটিস করা বা এমসিকিউ পড়া। তা আপনি প্রতিদিন কত ঘন্টা করে ড্রয়িং প্র্যাকটিস করতেন? প্রতিদিন কত ঘন্টা বলতে, আপনি যখন লাইন ড্রয়িং করাচ্ছিলেন তখন তো লাইন ড্রয়িং করছিলাম, বাট যখন ফিগারে আসি, পার্টস ড্রয়িং হওয়ার পর ফিগারে যখন আসি তখন সকালে একটা ফিগার আঁকাইছি এন্ড বিকেলে একটা ফিগার আঁকাইছি। মানে আপনার কোনো টাইমলাইন ছিল না স্পেসিফিক, কিন্তু আপনি ডেইলি অন্তত 2টা করে ফিগার প্র্যাকটিস করবেন, এমন কিছু? ওয়াও। তো মিনিমাম একটা ফিগার প্র্যাকটিসে রেকর্ডিং সহ প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। তো বুঝতেই পারছেন যে হাবিবের হয়তো ওরকম 3 থেকে 3.5 ঘন্টা সময় যায়। আর এমসিকিউর ব্যাপারটা কেমন ছিল? ডেইলি রুটিন কেমন ছিল এমসিকিউর? থিওরি মানে এমসিকিউ পড়তেন কিভাবে? মনে করেন যে বাংলা, ইংলিশ, জিকে, চারুকলা, জিকে 4টা বিষয় আছে এখানে, তো লাইক কিভাবে ম্যানেজ করতেন এই বিষয় বা পড়াশোনাটাকে? এটা দেখেন ভাইয়া, আমার চারুকলা অনুষদে দেখা যাচ্ছে যে একদম ইজি আসে, বেসিক থেকেই আসে এক্স্যাক্টলি। আমি বি ইউনিটের প্রিপারেশন নিচ্ছিলাম, ওইখানে একটু হার্ড লেভেলেরই পড়াশোনা হয়। আর চারুকলা অনুষদে যেহেতু ভালোই জানেন, অ্যানালাইজ করে, তারাও জানে। সো আমি যদি বি ইউনিটের প্রিপারেশন না নিয়ে আপনার সঙ্গে আরো আগে যোগ হতাম, যোগাযোগ করতেন, দেখা যাচ্ছে যে থিওরিতে আরো ভালো একটু দেখা গেল ফার্স্ট হয়ে গেলেন, তাই না? 12 থেকে আমি ওই সময় বলতেছিলাম যে ইউটিউব লাইভে যে 91.5 হচ্ছে আপনার স্কোর, আর সানাহার স্কোর হচ্ছে 93 সম্ভবত। তো
তো ওনার আপনার স্কোরের ডিফারেন্স হচ্ছে 2.25। তো মোটামুটি যদি আপনি ওনার মতো এমসিকিউ তে স্কোর পেতেন আপনি ফার্স্ট হয়ে যেতেন, এটা সত্যি কথা। এই এমসিকিউ আমি আই ডোন্ট নো আমি এখন পর্যন্ত কাউকে দেখিনি যে 57 পরে বা 57 ওভার 57 পরে কেউ স্কোর পেয়েছে। তো অ্যাডমিশন টেস্ট এটা তো হবেই, কম্পিটিশন লেভেল থাকবেই, আর আমরা ওই দ্বার প্রান্তে ওই মানদণ্ডে যদি হিসাব করি তাহলে এটা অনেক ভালো একটা বেটার স্পেস। কিন্তু এই তো এই হচ্ছে বিষয়। তো বেশ ভালো, উনি আর কি এমসিকিউ সম্পর্কে আমাদের অনেক কথাবার্তা বলতেন। তো আপনার বাসার বাইরে থেকে পড়াশোনা করার মোটিভেশনটা আসলে কিভাবে আসলো আমাদের সাথে শেয়ার করেন। এখন আমি যেহেতু গ্রাম অঞ্চলেই থাকি, তো এইদিকে দেখা যাচ্ছে যে তেমন ক্রিয়েটিভ বা তেমন বড় ভাইদের সঙ্গে আলাপ করা যায় না, এই বিষয়ে আলোচনা করা যায় না যারা আমাকে ঠিক ডিসিশনটা দিবে। যাদের সঙ্গে সম্ভব হয়েছে কথা বলার তারা বলছিল যে শুধু চারুকলায় ফোকাস করলে কেমন হয়, তুমি বি ইউনিটেরও প্রিপারেশন নাও। তো দেখা যাচ্ছে যে যদি বি ইউনিটে হয় চারুকলা না হলেও সমস্যা নেই, বা চারুকলা ইউনিটে না হলেও সমস্যা নেই। তো আমি বি ইউনিটে ইয়া করি, আর ওরা বলছে বি ইউনিটের কোশ্চেন দিয়ে যেহেতু হচ্ছে তুমি তো ড্রয়িং পারো, ওইটাই হবে। বাট আমি যদি আপনার সঙ্গে জয়েন না হতাম তাহলে তো আমি মেবি স্কেচ করে ইনকমপ্লিট থেকে যেত। হ্যাঁ একটা আছে 57 পাওয়া মানে অনেক ভালো একটা লেভেলের একটা স্কোর। আপনার প্রপোর্শনাল মিস্টেক কম যাওয়া, লাইন ড্রয়িং এর ভ্যারিয়েশন রাখা, ওভারঅল ডাইমেনশনাল ওয়ার্ক, বা আমরা এক্সাক্ট যে পিওর লাইন ড্রয়িং এর থ্রুতে কোনো ফিগারকে আঁকাকে বুঝি এক্স্যাক্টলি ওই বিষয়টা। সো দ্য মোস্ট অফ দ্য স্টুডেন্টের কাছে আসলে এই বিষয়টাই জানার আগ্রহ থাকে, বা ভবিষ্যতে যারা 25-26 সেশনে আসবে আপনাদের জুনিয়র হিসেবে ডিইউতে, গ্রাফিক্সে, পেইন্টিং এ, যে কোনো সাবজেক্টে, সো তাদের উদ্দেশ্য সবার একটা একটা কম্বাইন। আমার কাছে অলরেডি অনেক স্টুডেন্ট আছে বা যারা আমাদের সাথে জানতে চায় আমাদের কাছে যে এক্স্যাক্টলি হোয়াট ইজ গোয়িং অন। আচ্ছা আপনি কি, আমি আপনার কাছে যে কোশ্চেনটা জানতে চাচ্ছি বা বিষয়টা জানতে চাচ্ছি, আপনি কি মানে ডিইউ চারুকলার পরীক্ষা দেওয়ার আগে থেকে ড্রয়িং করতেন নাকি এখানে শুরু করেছেন? ভাইয়া আমি ছোট থেকে ড্রয়িং মোটামুটি করছিলাম, কিন্তু এটা হচ্ছে স্কেচ এর মতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, পোর্ট্রেট আঁকতাম, স্কেচ এই পর্যন্ত। ছোট থেকেই এরকম দেখা যাচ্ছে যে আমার বড় ভাইয়েরা বা বড় আপুরা এঁকে নিত তার পোর্ট্রেট, হ্যাঁ এরকম আঁকাআঁকি। আচ্ছা আচ্ছা, তো আপনার বাসায় এখন সবার অনুভূতি কেমন? আপনি তো চান্স পেয়ে গেলেন ফাইনালি উইথ 12 পজিশন, হিউজ একটা ব্যাপার তাই না? এটা মুখে বলে বলা, ভাষায় প্রকাশ করা যাবে না। ওকে, ভেরি নাইস। এইটুকু বলবো যে আমি যতটা খুশি হয়েছি বা আমার ফ্যামিলি যতটা খুশি হয়েছে, এতটা খুশি আমি তাদের কখনো দেখিনি, বা আমি নিজেও কখনো ফিল করিনি এতটা খুশি। আচ্ছা আচ্ছা, আপনার কি কোনো সিনিয়র ভাইরা আছে যে চারুকলায় পড়াশোনা করে, বা আপনার বাসায় কেউ আছে যে ইউনিভার্সিটিতে পড়াশোনা? আচ্ছা আপনি ফার্স্ট ছেলে নাকি? ওয়াও, ভেরি প্রাউড ফর ইউ। খুবই সুন্দর, খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগছে যে আপনি কুড়িগ্রাম থেকে শহরে এসে ক্ষয়রোটের প্রস্তুতি নিয়েছেন, দেন তারপর চারুকলার প্রস্তুতি নিয়ে দেন এখানে পরীক্ষাটা দিয়েছেন। তো বেসিক্যালি এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা হচ্ছে যে ড্রয়িং রিলেটেড। হাবিব অলরেডি ইন্টারপ্রেট করছে যে ড্রয়িং এর স্ট্রাকচারাল যে গঠন বা এক্সাক্ট অ্যাডমিশনের ড্রয়িং এর যে প্র্যাকটিসটা করতে হয় সেটা কিন্তু উনি আগে থেকে জানতো না। একটা বেসিক নলেজ ছিল, এটা সবারই কম বেশি থাকে, ছোটবেলায় প্র্যাকটিক্যালে আঁকা, বিভিন্ন জায়গায় অ্যাওয়ার্ড টাওয়ার্ড পাওয়া, এটা সেটা অনেক ব্যাপার। সো ফাইনালি তার গ্রুমিংটা হয়েছে অ্যাডমিশনের সময় 2 থেকে 3 মাস প্র্যাকটিস করার পরে। ভেরি নাইস। তো গাইডলাইনের ক্ষেত্রে লাইক আপনাদের ভেতর অনেকের একটা টেন্ডেন্সি থাকে যে ইউটিউবে বিভিন্ন জায়গায় সার্চ করা অথবা বিভিন্ন স্পেসে বিভিন্ন গ্রুপে গিয়ে গিয়ে দেখা, এরকম লাইক যারা আছে তাদের ক্ষেত্রে আপনি কি পরামর্শ দিবেন? কি ফলো করলে এক্স্যাক্টলি 57 পেতে পারে আপনার মতো যারা ভবিষ্যতে আসবে? ভাইয়া যারা এরকম ইউটিউবে ইয়া করে, খোঁজাখুঁজি করে, হয়তো শিখতে পারে কিন্তু এতটা লেভেলে যেতে পারবে না যতটা লেভেলে তারা গেলে ভালো সাবজেক্ট পেতে পারে বা চান্স পেতে পারে। তাদের অবশ্যই তাদের ভালো একজন গাইডলাইন লাগবেই, তাকে যেন সব সময় বোঝায় দেয়, তার ভুলটা ধরায় দিতে পারে, এমন একজন তাদের শিখতেই হবে। আচ্ছা, তা আপনি কি অন্যান্য গ্রুপে কখনো পোস্ট করেছিলেন বা কখনো মানে রিচেক দেওয়া যে আপনার ড্রয়িং আসতো কতটা অথেন্টিক হচ্ছে, আপনি একটা জায়গা থেকে শিখতেছেন, এখান থেকে আদৌ আপনি পর্যাপ্ত পরিমাণে পাচ্ছেন কিনা সেই? না, আপনিও তো মেবি ওই যে অনেক গ্রুপেই অ্যাড আছেন, বাট আমার দেখেন নাই কখনো, পোস্ট দেখেন না। এটা জাস্ট ফর আস্কিং আর কি। আমি অনেক স্টুডেন্টদের দেখছি যে অনেক
টাইম ওয়েস্ট করে, তারা বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় স্ক্রিন টাইম তাদের অনেক বেশি থাকে। তো এটা আপনি করেননি বলেই আপনার এই প্রতিফলনটা এখানে দেখা যাচ্ছে 91.5 আউট অফ 120। এটা বেশ ভালো একটা নাম্বার আর অনেক ভালো একটা বিষয়। তো বেসিক্যালি হচ্ছে যে 6 ইউনিটের প্রিপারেশন, চারুকলার প্রিপারেশন একসাথে নেওয়া কিভাবে ব্যালেন্স করতেন ওই টাইমটায়? ব্যালেন্স বলতে আমার যেটা ভাবনা চিন্তা ভাবনা ছিল যে আমি যদি বি ইউনিটের প্রিপারেশন নেই তো চারুকলার থিওরিটা হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। এটা ভেবেই বি ইউনিটের প্রিপারেশন নিয়েছিলাম। মানে কোচিং এ যে যে রুলে পড়াশোনা করছিল আমি সবকিছু ফলো করছিলাম, ওইভাবেই আগাই গেছি থিওরিতে। আচ্ছা আচ্ছা, ড্রয়িং তো আপনার কাছে করছি, ভেরি নাইস, আপনি পিডিএফ দিছিলেন ওগুলো ফলো। ভেরি নাইস। এটা খুব ভালো লাগে শুনে যে আপনি যে মানে ব্যালেন্স করছেন, কিন্তু আপনি অলরেডি বলছেন যে 6 ইউনিটের প্রস্তুতি নিলে চারুকলার থিওরির প্রস্তুতি বা এমসিকিউর প্রস্তুতিটা হয়ে যায়। সো এটাই হচ্ছে লাইক মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট জায়গা, যে আপনাকে আগে বুঝতে হবে নিজের থেকে যে হুইচ পার্ট আপনার চারুকলার, হুইচ পার্ট ইউ ওয়ান্ট টু স্টাডি বেসিক 6 ইউনিটের জন্য। এটা কম্বিনেশন করে একটু ডিফারেন্সিয়েট এরিয়ায় পড়লে কিন্তু অনেকটা কভার আপ হয়ে যায়। তো মোটামুটি হচ্ছে এমসিকিউতে আমরা দেখতে পাচ্ছি যে আপনার 40-এ 14.5 এসেছে। আপনি কতটা দাগিয়েছিলেন পরীক্ষায়? দাগিয়েছিলাম হচ্ছে ভুল 10টা আর 17টা হচ্ছে 27টা। 27টা দাগিয়েছিলেন? কি সাহস! তার ভেতরে 27টার ভেতরে ভুল যায় হচ্ছে আপনার আচ্ছা আচ্ছা, ভুল হচ্ছে 10টা, 17টা ঠিক হয়। তার ভেতরে আপনার স্কোর দিয়েছে তারা 14.5। তো তারপর আমি আপনাদের সবাইকে একটু শেয়ার করি, সবাই একটু দেখেন। এটা হচ্ছে হাবিবের আমলনামা ঢাকা ইউনিভার্সিটি চারুকলা, ঠিক আছে? তো এখানে খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে আপনারা মোটামুটি যারা অ্যাডমিশন এমসিকিউ অনেক স্ট্রাগল করেন, বা সরি এক সেকেন্ড, একটু ভালোভাবে নোটিস করেন দেন আপনারা সরাসরি বুঝতে পারবেন যে দেখেন এখানে হচ্ছে ভুলের জায়গা ভুল লেখা, 10টা ভুল। আর এখানে এক্সাক্ট স্কোর ওনার যে স্কোরটা উনি পেয়েছে, আর এখানে 17 যে স্কোরটা আছে এটা হচ্ছে আপনার সঠিক মার্কস। তো মোটামুটি ঢাকা ইউনিভার্সিটিতে যারা পরীক্ষা দিবেন, যেহেতু উনি 10টা ভুল করেছে, এর মানে ওনার টোটাল স্কোর কমে গেল এখানে 0.25 করে, টোটাল 2.5 কমে গেল। তো যেহেতু উনি সঠিক করেছে 17টা 27টার ভেতরে, এর মানে আপনার 17 থেকে 0.25 স্কোর লেস করে দিলে স্কোর আসছে 14.5। তো এই ব্যাপারটা অবশ্যই সবাইকে ভালোভাবে অ্যাডজাস্ট করতে হবে যখন আপনারা অ্যাডমিশন টেস্ট দিবেন, আর এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। সো অ্যাডমিশন টেস্টের দুইটা স্টেজ আছে, একটা হচ্ছে বিফোর এক্সাম প্রিপারেশন এন্ড এক্সাম হলে যাওয়া, এক্সাম টাইম। তো একটা অ্যাডমিশন টেস্টে ঢাকা ইউনিভার্সিটি চারুকলার এক্সাম টাইমটা হয় হচ্ছে সাধারণত 1.5 আওয়ার, তাই না? তো 30 মিনিটস এমসিকিউর জন্য, 40টা এমসিকিউ, আর 60 মিনিটস হচ্ছে 60 মার্কসের ড্রয়িং এর জন্য। তো আমাকে বলেন, আপনি কুড়িগ্রামের একটা ছেলে এখন ডিউর একটা ট্রেডমার্ক নিয়ে ঘুরতেছে। সো এই যে জার্নিটা ছিল, 12 পজিশন পাওয়ার যে জার্নিটা ছিল, এই এক্সাম হলের সময়টা আসলে আপনি কিভাবে ম্যানেজ করেন, বা ওই টাইমে আপনি কিভাবে যাচ্ছেন, যদি আমাদের গল্প আকারে শেয়ার করতেন। এক্সাম হলের কথাটাই বলি না, আমি বলি কুড়িগ্রাম থেকে আপনি এক্সাম হল পর্যন্ত যাচ্ছেন, পরের দিন সকালে কিভাবে ওই ওভারঅল গল্পটা আমাদের শেয়ার করতেন। জি ভাইয়া, আমার মামাদের বাসার ওইদিকে এক ভাইয়া ছিল, আমার সম্পর্কে ভাই হয়। এটা কি ঢাকায়? ঢাকায়? হ্যাঁ, তাহলে আপনি ঢাকায় কোথায় উঠেছিলেন? ঢাকায় ইয়াতেই উঠছি, হলেই, বঙ্গবন্ধু হলে। আচ্ছা আচ্ছা, বঙ্গবন্ধু হলে, ওকে। ওইখানে গিয়ে আগের দিন রাতে যাই, যাওয়ার পর ওখানে রাত থাকি, থাকার পর মানে রাতেই আমি আমার যেটা এক্সাম হল ওইটা দেখে আসি, আমার কক্ষ, তারপরে আমার সিট, ওইটা দেখি। মানে বাইরে থেকে আপনাকে তো ভেতরে প্রবেশ করতে দিবে না, স্বাভাবিক ব্যাপার। প্রবেশ মানে সিট দেখছি বাইরে থেকে, কিন্তু প্রবেশ করছি। আচ্ছা আচ্ছা, তো খোলামেলা জায়গা, ঢোকাই যায়, যাওয়াই যায়। আপনার সিট কোথায় পড়ে? সিট পড়ে সমাজ বিজ্ঞানে 7 ফ্লোর। আচ্ছা আচ্ছা। তো এক্সাম হলের কথাটা কি বলবো? হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। এমসিকিউ বা থিওরিতে যদি দেখা যাচ্ছে কেউ আগেই করে, 10 মিনিট বা 5 মিনিট আগেই করে, তো তাদের দেখা যাচ্ছে ড্রয়িং এর ওই মিনিটটা আপনি বেশি পাবেন। তো আমি ট্রাই করছি 10 মিনিট আগে শেষ করার, এমসিকিউটা শেষ করার। ফার্স্ট যেগুলো কমন ছিল ওগুলো দাগাইছি,
দেন যেগুলো কনফিউজড ছিলাম ওইগুলো দাগাইছি, কিন্তু ওইগুলো তো ভুল গেছে 10টা। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে আমি 30 মিনিট সময়ের মধ্যে পরীক্ষা না, 20 হ্যাঁ মিনিটে হ্যাঁ শেষ। আচ্ছা, ওএমআর শিট সহ? জি 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 ওয়াও, খুব ফাস্ট আপনি। জি জি তার ফার্স্ট বলতে আমার ইন্টেনশন ছিল ওইটাই যে হ্যাঁ, ড্রয়িং আপনি আগে থেকে ফিক্স করে গেছেন, মেন্টালি সেভাবে প্রিপেয়ার হয়ে গেছেন। আমার এতদিনের যে প্র্যাকটিসটা ছিল, আপনার আপনার যেগুলো আমার উপর ইয়ে ছিল, আপনি যেগুলো শিখাইছেন আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি ভেরি নাইস। এক্সাম। আচ্ছা, তারপর তারপর কি হয় আমি শুনি একটু গল্প। তো ড্রয়িং এ দেখা যাচ্ছে যে শুরু করছিলাম 15 মিনিটের মধ্যে একদম ফুল বডি নামাইছি। প্রথম 5 মিনিটের মধ্যে আমি প্রপোর্শন এন্ড মানে ইয়াটা হচ্ছে পার্সপেক্টিভটা ওইটা একটু ইয়া করে নিছিলাম, মেজর করে নিছেন। হ্যাঁ নিছিলাম। দেন বডিটা ডিটেইলস তেমন করি নাই ভাইয়া, আমি যেহেতু স্কালচার সো 4B বা 6B ইউজ করি নাই, শুধু 2B দিয়েই করছিলাম। ওকে, শুধু সফট লাইন দিয়েই করছিলাম, হার্ড লাইন তেমন ইউজ। আচ্ছা আচ্ছা, ব্যাস শেষ এক্সাম। সো বেসিক্যালি হচ্ছে আমি বলি, হাবিব হচ্ছে একটু কম স্বাচ্ছন্দ্য বোধ করতেছে, কারণ ফর দ্য ফার্স্ট টাইম হাবিব এভাবে হচ্ছে কোনো অনলাইন পডকাস্টে আসতেছে, কিন্তু তারপরেও ভবিষ্যতে উনি হয়তো বা আরো ভালো করবে, আমরা চাই। উনি হচ্ছে অনেক সুন্দরভাবে, আপনারা তাকে অ্যাপ্রিসিয়েট করেন, সবাই অবশ্যই কমেন্টস বক্সে জানান যে হাবিবের কোন সাইডটা আপনার সব থেকে ভালো লাগলো। হাবিব হচ্ছে অনেক হার্ডওয়ার্কিং একটা ছেলে, ও হচ্ছে অনেক স্মার্ট একটা ছেলে, আর ও হচ্ছে অনেক ভালো আর কি। এর মধ্যে একটা কথা জানাবো। হ্যাঁ শিওর শিওর। ড্রয়িং করি তখন এক টিচার আসে আমার পাশে, এসে ড্রয়িং দেখার পর ওইখানে আরো 2জন টিচার ছিল, ওই টিচার দেখে বলছে আসেন আসেন এইখানে ড্রয়িং এর ড্রয়িংটা দেখেন। তো ওরা দেখে আমায় কিছু বলে নাই, কিন্তু ওরাই বলা বলি করছিল যে ড্রয়িং খুব সুন্দর হয়েছে এইটা। আচ্ছা, তো আমি আরেকটু এক্সপ্লেনেশন দিব এর ভিতরে, কিন্তু তার ভিতরে হাবিব কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আমাদের সাথে টাচ করছে, যেটা হচ্ছে আজকের যে পডকাস্ট আমরা শুনতেছেন, আপনারা যারা এতক্ষণ শুনতেছেন তাদের জন্য সব থেকে মূল্যবান একটা ইনফরমেশন, বিশেষ করে যারা 25-26 সেশনে পরীক্ষা দিবে অথবা নেক্সট জাহাঙ্গীরনগর, জগন্নাথ, চট্টগ্রাম, রাজশাহী পরীক্ষা দিবেন, তাদের সবার জন্য। সো এই বিষয়টা আমি শেয়ার করবো, বাট রাইট নাও আমি কিছু বিষয় বলি। কমেন্টস বক্সে আপনারা কমেন্টস করেন, কোনো স্পেসিফিক ইনফরমেশন যদি জানতে চান আপনারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে আমাদের ইন্সপায়ারেশন দেওয়ার জন্য। সো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে হাবিব প্রথমে হলে ছিল, আগে ছিল, সো খুব সিম্পল একটা ব্যাপার। পরের দিন সকালে উনি ওনার আগের দিনই সিট দেখে নিছে। সো মোটামুটি এখানে হইতেছে যে প্রথম 2 মাস আপনাকে প্র্যাকটিস করতে হবে। আমি টোটাল গল্পটা একটু রিক্যাপ করে দিই। প্রথমে আপনি 2 থেকে 3 মাস প্র্যাকটিস করবেন। আপনাকে খুঁজতে হবে যে আপনি চারুকলাটাকে স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন কিনা, বা আপনি ওইটায় পড়তে চান কিনা। ডু ইউ হ্যাভ এনি মোটিভেশন ফর চারুকলা? সিম্পল। দেন 2 মান্থ যখন আপনি 3 মাস প্র্যাকটিস করবেন, সেটা আপনি অনলাইন করেন অফলাইন করেন, ইট ডাজন্ট ম্যাটার। উই ব্রোক দ্যাট রুলস যে অফলাইনে বসেই প্র্যাকটিস হবে বা অফলাইনে বসেই সবকিছু হয়। এটার জন্য আসলে অনলাইনে যাওয়া যায় না, বা অনলাইনে বসে আসলে কিছু হয় না। আপনারা তার প্রুফ দেখতে পাচ্ছেন। হাবিব এখানে আজকে আমাকে দেখতেছে, আমাদের সবাইকে দেখতেছেন আপনারা। এট দ্য সেম টাইম হাবিবের সাকসেস স্টোরিও শুনতেছেন। সো হাবিবও জানতো না যে হাবিবের এরকম সাকসেস স্টোরি হয়তোবা কেউ ভবিষ্যতে শুনবে, ইন্সপায়ার্ড হবে। কি হাবিব, নাকি আমি কি বলছি? সো এটা আসলে খুবই দারুণ একটা ব্যাপার, যে আমাদের সবার জন্য অনেক সৌভাগ্যবান একটা ব্যাপার যে উই আর গেটিং এ পারসন লাইক হাবিব টুডে। সো বেসিক্যালি হচ্ছে যে 2 মাস আপনি প্র্যাকটিস করবেন, দেন ফাইনালি যখন আপনি অ্যাডমিশন টেস্টের ডেটটা দিবে, তার আগে 3টা ছোট ঘটনা ঘটবে। একটা হচ্ছে যে ফাইনাল এক্সামের আগে হচ্ছে আপনার অ্যাডমিট কার্ড তুলতে হবে। সেকেন্ড ঘটনাটা হচ্ছে আপনার সিট প্ল্যানিংটা দেখতে হবে। আর থার্ড ঘটনাটা হচ্ছে যে এক্সামের আগের দিন অন্তত আপনাকে ঢাকায় উপস্থিত থাকতে হবে, যেহেতু ঢাকা ইউনিভার্সিটি চারুকলা এক্সাম অনুষ্ঠিত হয়। এবার 6060+ স্টুডেন্টস এক্সাম দেয়, কিন্তু গতবার হচ্ছে 7500-এর মতো স্টুডেন্ট এক্সাম দেয়, কিন্তু এইবার যারা চান্স পেয়েছে তারা অনেক ভালো স্কোর পেয়েছে। সো ইট মিনস দ্যাট যে গতবারের থেকে এইবারে কিন্তু অনেক রেকর্ড মার্ক স্কোরে সবাই চান্স পেয়েছে, পয়েন্ট নাম্বার 1। আর পয়েন্ট নাম্বার 2 হচ্ছে যে এইবার যারা ড্রয়িং পরীক্ষাটা দিয়েছে তারা আরো বেশি কোয়ালিটিফুল স্টুডেন্টস গতবারের তুলনায়। সো এর মানে আমি এটা বলতেছি না যে প্রত্যেকবার আসলে সিকোয়েন্স আলাদা হয়। সো এইবারও সেম জিনিসই ছিল। সো আমার বলার মানে হচ্ছে এক্স্যাক্টলি ওরকম না, কিন্তু গতবার আর এইবারে অনেকটা তফাৎ ছিল, কিন্তু এবার হচ্ছে অনেক রেকর্ড মার্কস দিয়ে সবাই ভালো করেছে। এন্ড অলসো ইন আওয়ার আনঅফিশিয়াল আর্টস হিস্ট্রি আর কি,
তো এটা আমাদের থার্ড সেশন শেষ হয়ে গেল ফাইনালি ঢাকা ইউনিভার্সিটি চারুকলার জন্য। ফোর্থ সেশন হয়তো এর পরে আমরা রাখবো। তো ওইটা মেইন কথা না, আপনি আগের দিন উপস্থিত থাকবেন, পরের দিন সকালে হচ্ছে আপনি ডিউতে যাওয়ার জন্য পরিবহন বলেন বা যাই বলেন না কেন উপস্থিত থাকতে হবে আপনাকে। হোপ ফর দ্য শিওর হাবিব হচ্ছে আমাদের খুব সুন্দর একটা ইনফরমেশন শেয়ার করেছে। যদি সম্ভব হয় আপনি আগের দিন অ্যাটলিস্ট সিটটা একটু দেখে নেন, কোথায় সিটটা পড়েছে, কোন স্পেসিফিক এরিয়ায় পড়েছে, কারণ ঢাকা ইউনিভার্সিটি অনেক কনজাস্টেড, ঢাকায় অনেক ট্রাফিক থাকে, অনেক পরিমাণ মন আনচান করে, এরকম সেরকম ব্যাপার। নেক্সট হচ্ছে আপনি পরের দিন সকালে যাবেন, আপনি পরীক্ষার কতক্ষণ আগে অ্যাটেন্ড করেন পরীক্ষা হল? আমার যেহেতু চেনা ছিল, আর ভাই বড় ভাই বলছিল যে ওইখানে আমি দেখেছিলাম লাইন দিয়ে থাকে। আচ্ছা, তো কতক্ষণ আগে আপনি যান পরীক্ষা হলে? 30 মিনিট আগে যাই। আচ্ছা, মিনিমাম 30 মিনিটস আগে যাবেন। যারা দূর থেকে আসবেন তারাও সেভাবে যাবেন। এটা সব ইউনিভার্সিটির পরীক্ষার ক্ষেত্রে, ইটস নট ফর লাইক ঢাকা ইউনিভার্সিটি। তো আপনি আপনার এক্সাম হলে কি কি ক্যারি করেন? মোস্ট অফ দ্য স্টুডেন্টের একটা কনফিউশন থাকে যে পেন্সিল, তারপর এটা সেটা অনেক কিছু ক্যারি করা মিস্টার বিন সিন হয়ে যায়, তাই না? আমরা যেরকম দেখছি আর কি ছোটবেলায়। আপনি কি কি ক্যারি করেছিলেন আমাদের সাথে যদি শেয়ার করতেন? আমার কাছে একটা পেন্সিল বক্স ছিল, ওইখানে আমি সামনে নিয়ে যাই নাই, কারণ হচ্ছে একবারে আমি অনেকগুলো কেটে নিয়ে গেছেন। 8টা পেন্সিল নিয়ে গেছিলাম। ভেরি নাইস। আমি এই ট্রিক্সটা সবার সাথে শেয়ার করছি, সো এটা খুব ভালো লাগছে আপনি এটা ফলো করছেন। নেক্সট? হ্যাঁ, আপনি বলছিলেন। হ্যাঁ, নেক্সট আর কি কি করেন? আমি 8টা পেন্সিল নিয়ে গেছিলাম, আর হচ্ছে রাবার নেই, কারণ আমি আগে থেকে ভাবছিলাম যে রাবার একদম দেব না। কি কনফিডেন্ট! আর এর সাথে আর এডমিট কার্ড তো অবশ্যই, একটি কলম। ব্যাস। আপনি কি জাস্ট পেন্সিল বক্সই ক্যারি করেন নাকি অন্য কোনো কিছু ক্যারি করেন? আর কিছু ক্যারি করি। আচ্ছা, অনেকে হচ্ছে পাউচ ব্যাগ বা ওয়াটার ব্যাগ টাইপের ক্যারি করে, আপনি কি এটা ক্যারি করেছিলেন? নো, জাস্ট হাতে অ্যাডমিট কার্ড নিয়ে গেছেন? জি ভাই। আচ্ছা, অ্যাডমিট কার্ডের সাথে কি আর এক্সট্রা কোনো পেপার নিয়ে যাওয়ার? অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড, এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড। সবাই ভালোভাবে শুনে নেন, যদি ভবিষ্যতে কোথাও এক্সাম হয় সেটা দেখে নিয়ে যাবেন। কোনো ওয়াটার ব্যাগ টাইপের বিষয় ক্যারি করা যাবে না, না করাটাই সব থেকে বেস্ট। পেন্সিল ক্যারি করেন, হাউ মাচ পেন্সিল ইউ নিড ফর ইউর এক্সামিনেশন, এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। আচ্ছা, আপনি কতগুলো 2B আর 4B পেন্সিল ক্যারি করেন? আমি 4B নিয়েছিলাম দুটো শুধু, 4B দুটো নিয়েছিলাম। আর সব 2B? এইচবি নিয়েছিলাম, কারণ তখন লাইনগুলো দেওয়া না, ওগুলো এইচবি দিয়ে করছিলাম। হ্যাঁ, তো দেখতে হালকা লাগে, সুইট লাগে অনেক। জি। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এইচবি পেন্সিলের ব্যাপারটা হচ্ছে কি, যখন আপনি এইচবি পেন্সিল টানতেছেন ওর ভিতরে একটা খুব স্লিক হালকা এক ধরনের লাইন হয়। এই লাইনটাই হচ্ছে এক্স্যাক্ট আপনার লাইন ড্রয়িং, কোচি লাইন যেটাকে বলে। ঠিক আছে? তো পেন্সিলকে আপনি বোথ সাইডে কেটে নিয়ে গেছিলেন? আমরা এটা এক সাইড দেখতে পাচ্ছি, আপনি কি বোথ সাইড নিয়ে গেছিলেন জাস্ট এক সাইড? আচ্ছা, তো 8টা পেন্সিল একটা 1 ঘন্টা ড্রয়িং মানে এনাফ পেন্সিল, ঠিক আছে? তো উনি 4B পেন্সিল নিয়ে যায়, কিন্তু এইখানেই হচ্ছে সব থেকে বেশি টুইস্ট। ড্রয়িংটা দিয়ে আমি আগে শুরু করি। উনি জানে এটা স্কাল্পচার, সো উনি এটাও জানে যে এই স্কাল্পচারাল টাইপ ড্রয়িং এ কখনো বেশি পরিমাণে হার্ড লাইন ইউজ করা যাবে না। ইট মিনস দ্যাট যে আপনি 4B বা এর থেকে বেশি টাইপের পেন্সিল ইউজ করতে পারবেন না। তো এই বিষয়টা আপনি কিভাবে অনুধাবন করলেন? মানে আপনি কিভাবে, কোথায় থেকে অনুধাবন করলেন? কোথা থেকে বলতে, আমার কেন জানি লাগছিল যে স্কালচারে তেমন হার্ড লাইন ইউজ না করা, আর আপনি বলছিলেন যে স্কালচারে একদম সফট লাইন ইউজ করবা সব সময়, বেশি করে লাইন ইউজ করবা। আপনি তো এই যেটা আমাদের প্রিভিয়াস কোশ্চেনে যেটা স্কালচার ড্রয়িং এ করাইছেন তখন বলছিলেন যে লাইন ড্রয়িং দিয়ে সবকিছু বোঝাই দিবা, সফট লাইন ইউজ করবা। সো আমি সবকিছু সফট লাইন ইউজ। আচ্ছা আচ্ছা, মানে উনি আর কি এই জায়গাটা আর কি ক্যাচ করছে, এটা খুব ভালো লাগছে। যে আসলে এটাই খুব জরুরি যে স্কাল্পচার হচ্ছে যে মাধ্যমটা আছে ওইটা লাইক, আর এটা খুবই জরুরি। আপনি এইচবি আর 2B পেন্সিল আপনার ড্রয়িংটাকে রাখার চেষ্টা করেন। আপনি যত বেশি পরিমাণ 4B পেন্সিল ইউজ করবেন আপনার অনেক বেশি হার্ডনেস চলে আসবে লাইনগুলায়, ডাইমেনশনাল ওয়ার্কটা কম পাওয়া যাবে। কিন্তু আপনি যখন 2B বা এইচবি পেন্সিল অতিরিক্ত পরিমাণ ইউজ করতেছেন ওর ভিতর লাইনগুলো অনেক সফটনেস থাকে, ডাইমেনশন গুলা লেন্থ গুলা খুব ক্লিয়ার বোঝা যায়, আর খুব একটা অন্যরকম টুইস্ট আসে। মানে এইখানেই হচ্ছে ট্রিক, ঠিক আছে? ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জন্য ধরা খাইছে। যারা 45 থেকে 48 এর ভেতর পাইছে তারা 100% চান্স পাইছে, কিন্তু যারা 35 পাইছে তারাও কিন্তু এবার চান্স পায়নি। বাট ইন লাস্ট সেশন আমরা দেখেছি যারা 38, 42 পেয়েছে তারাও কিন্তু চান্স পেয়েছিল। সো এইটাই হচ্ছে ডিফারেন্সিয়েট জায়গা।
কারণ এমসিকিউ এর স্কোর আর এসএসসি এর স্কোর 10 10 20। আপনার এসএসসি এর স্কোর কত ছিল? 10 10ই ছিল। তো এই জায়গাটা হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট আর কি আটকাইছে, কারণ এবার অটো পাস ছিল, তো মোস্ট অফ দ্য স্টুডেন্টের তো এখানে স্কোর 20 এ 20 আর 57। জাস্ট সিম্পল একটা ম্যাটার, আপনি চিন্তা করেন যে আপনি ড্রয়িং করতেছেন, আপনি ড্রয়িং এই ধরাটা খাচ্ছেন, আপনি এখন পর্যন্ত এইটাই বুঝতেছেন না যে যেই স্টুডেন্টরা যারা পরীক্ষা দিবে এইচবি পেন্সিল 2B পেন্সিল, এইচবি পেন্সিলকে আপনি একটু ডার্ক করে দেন 2B পেন্সিলের শেড পাবেন, 2B পেন্সিলকে হালকা একটু ডার্ক করে দেন 4B পেন্সিলের শেড পাবেন। সো ওয়াই আর ইউ ইউজিং 4B পেন্সিল সো মাচ অন ইউর ড্রয়িং? খুব সিম্পল ব্যাপার না? আমি বরাবর এটা করেছি, বরাবর এটা বলেছি। ইভেন যদি আপনারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিওস গুলো ফলো করেন, আপনারা দেখবেন যে আমি কত কম পরিমাণে 6B 4B পেন্সিল ইউজ করে সবাইকে ড্রয়িংটা দেখাইছি মোস্ট অফ দ্য কেসেস। আর এক একটা ড্রয়িং দেখানোর একটা সিকোয়েন্স আছে, আমি যে লেভেলের পারি বা আমি যে লেভেলের জানি, আমি সেই লেভেল যদি তাদের দেখাই তারা তো বিষয়গুলো পারবে বা বুঝবে না, স্বাভাবিক ব্যাপার। সো তাদের মতো করে আমাকে বুঝাইতে হবে। তো খুব ভালো লাগে, আমি হাবিবের কিছু ড্রয়িং আপনাদের সাথে শেয়ার করবো স্ক্রিনে, কারণ অলরেডি আপনারা হয়তো একটা আইডিয়া পাবেন যে 57 যারা পায় স্কোর, 57 আউট অফ 60 স্কোর, তাদের ড্রয়িং লেভেলটা আসলে কোন দিকে থাকে। সো এমসিকিউতে হাবিব হচ্ছে 20 মিনিটসে শেষ করে উইথ ওএমআর শিট। আপনার কি কখনো এরকম ফিল হয়নি যে আরে আমি যদি ভুলভাল ওএমআর শিট ফিল আপ করে দিই তখন কি হবে, আমার তো স্কোর কমে গেল? আমি যে কতবার ওএমআর শিট পর আবার চেক করছিলাম, দেখা যাচ্ছে যে 2-3 বার আমি এখন করে চান্স পাই, মার্কের উপর চান্স পাই বা না পাই, কিন্তু আমি এটা ভালো করে দাগাই না আসে এমনটা যেন না হয় আমার সঙ্গে। আচ্ছা আচ্ছা, এটা আমি মাথায় রাখি। ভেরি নাইস, ভেরি নাইস। তো 20 মিনিটে হাবিব হচ্ছে ড্রয়িং শেষ, এমসিকিউ শেষ করে যেন ড্রয়িং এ 10 মিনিট এক্সট্রা টাইম দিতে পারে। তো গল্পটা কি ছিল? আপনাকে কি ড্রয়িং কোশ্চেন আর এমসিকিউ কোশ্চেন একসাথে দিয়ে দেয়? না, এমসিকিউ কোশ্চেন আগে দেয়, কিন্তু ওরা বলছিল যে আগেও ঢাকা থেকে যেটা সার্কুলার ছাড়ছে ওইখানেও লেখা ছিল যে কেউ যদি এমসিকিউ আগেই শেষ করতে পারে তো তারা ড্রয়িং তখনই শুরু করতে পারবে। তো আপনারা এই বিষয়টা একটু বুঝে ফেলেন বা বুঝে নেওয়ার চেষ্টা করেন যে আপনি যদি ড্রয়িং আগে করতে চান আপনি কিন্তু পারবেন, এটা কিন্তু আপনাদের সার্কুলারে উল্লেখ করে দেওয়া ছিল। মোস্ট অফ দ্য কেসেস আপনাদের অ্যাডমিশন টেস্টের যে সিলেবাস গুলো আছে আদার্স ইউনিভার্সিটির জন্য বা ঢাকা ইউনিভার্সিটির জন্য, আপনাদের কমপ্লিটলি সার্কুলারেই বলে দেওয়া থাকে 70% 80% আউট করে দেওয়া থাকে যে কোথায় কোথায় থেকে কি কি টাইপের কোশ্চেন আসতে পারে বা কি কি টাইপের বিষয় ফলো করতে হয়, এক্সাম ট্রিক্স, এক্সাম হ্যাকস, এভরি সিঙ্গেল থিং। সো ওই স্ট্রাকচারটা আপনাকে বারবার ভালোভাবে বুঝতে হবে। যেমন হাবিব বুঝেছে, হাবিবের আজকে আপনি পজিশনটাও দেখতে পাচ্ছেন 12th প্লেস, এটা কিন্তু দারুণ একটা ব্যাপার। আর উনি কিন্তু খুব স্মার্টলি বিষয়টা হ্যান্ডেল করছে। আমরা কিন্তু অলরেডি উনার কথাবার্তায় উনার যে ওভারঅল যে এক্সপেরিয়েন্স ছিল এক্সামের সবকিছুতে আমরা এটা বুঝতেছি। সো যারাই 4B 6B পেন্সিল ইউজ করছে তারাই কিন্তু চরম লেভেলে ধরাটা খাইছে। তো যারা আজকে আমাদের এই লাইভটা এই পর্যন্ত দেখতেছেন তারা কিন্তু ব্লেসিং যে পরবর্তীতে অন্য ইউনিভার্সিটিতে যদি এক্সাম দেন 100% আপনারাও অনেক ভালো মার্ক একটা ফিগার পাবেন ড্রয়িং এ। ঠিক আছে? সো কমেন্টস করে জানান কেমন লাগতেছে আমাদের পডকাস্ট, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমাদের সাপোর্ট করুন বেশি বেশি করে। আর হাবিবের জন্য অবশ্যই নেক্সট উনি যেন আর বেটার কিছু করে দোয়া করবেন। আচ্ছা, এবার হচ্ছে হাবিব আমি জানতে চাইতেছি যে এখানে আপনার 71.5 দেখা যাচ্ছে। সো এই যে একটা কনফিউশন থাকে মোস্ট অফ দ্য স্টুডেন্টের, ঢাকা ইউনিভার্সিটি চারুকলায় ড্রয়িং প্লাস এমসিকিউ থেকে আলাদা পাস করা লাগবে নাকি একসাথে পাস করা লাগবে, এই কনফিউশনটা আপনি আমাদের সাথে ক্লিয়ার করে দেন। জি ভাই, আপনি তো অলরেডি পরীক্ষাটা দিলেন। হ্যাঁ, আমার অনেক ফ্রেন্ডদের দেখছি যারা দেখা যাচ্ছে এমসিকিউ এ 24 পাইছে, এমসিকিউ 24 পাইছে বা 18 পাইছে, কিন্তু দেখা যাচ্ছে ড্রয়িং এ কম মার্ক পাইছে, তাদের ফেল দেখাইছে। তো আমার মনে হয় ড্রয়িং যাদের ভালো হয়, যদি 50-এর উপর থাকে ড্রয়িং এ, 50-এর উপর মার্ক থাকে, দেখা যাচ্ছে 10-এর উপরে এমসিকিউ থাকলে, এমসিকিউ এর মার্ক থাকলে তারা চান্স পেয়ে যাবে বা তাদের পাস দেখাবে অন্তত। আর এমনকি বড় ভাইদের সঙ্গে কথা বলে জানতে পারছি প্রিভিয়াস যে এক্সামটা হয়েছিল ওইখানে এক ভাই 8 পেয়েও চান্স পাইছে, এমসিকিউ 8 পেয়ে ড্রয়িং এ মোটামুটি একটা মার্ক তুলতে পারছে, উনি চান্স পাইছে। সো পাস মার্ক তো 40-এই থাকে ড্রয়িং প্লাস এমসিকিউ এ, যে ড্রয়িং প্লাস এমসিকিউ এ পাস মার্ক 40 তুলবে, বাট ড্রয়িং এ তারা পাস করতে পারবে। তো যেহেতু চারুকলা এক্সাম, সব খেলা হচ্ছে ড্রয়িং এ, আপনারা ডু অর ডাই অলওয়েজ ট্রাই টু ডু বেটার ইওর ড্রয়িং ইন এক্সামিনেশন। তো এক্সাম হ্যাকস এর একটা খেলা আছে,
এক্সাম হল অ্যাটেন্ড করা একটা খেলা আছে, 1 আওয়ার টাইম আপনি স্পেন্ড করতেছেন সারা জীবন প্র্যাকটিস করে। সো ওই 1 আওয়ারের শেপটা আসলে কেমন হবে সেটা আপনাকে আগে থেকে ভিজুয়াল করতে হবে, ঠিক হাবিবের মতো। হাবিব কিন্তু মোট 70 মিনিটস টাইম দিছে ড্রয়িং এ, নট 60 মিনিটস। তো এটা উনার পারফেকশনের কারণে উনি হয়তো আজকে 57 পাইছে। তো উনি খুব ক্লিয়ার করে দিছে গল্পটা আসলে এটা, ড্রয়িং প্লাস এমসিকিউ সব মিলায় যদি আপনি উত্তীর্ণ হইতে চান আপনি 40 পেলেই হবে। কিন্তু যদি আপনি টপ প্লেস করতে চান বা আপনি 100-এর ভেতর থাকতে চান, ইউ শুড অলওয়েজ বি প্রিপেয়ার ফর ইউর বেটার ড্রয়িং। কারণ হাই কোয়ালিটি ড্রয়িং না থাকলে আপনি কখনোই যতই এমসিকিউ তে হাইয়েস্ট পান বা ভালো স্কোর পান, ইউ ডোন্ট গেট আ চান্স, নেভার। তো এইখানে হচ্ছে মেইন খেলা। ওনার 57 আছে, 14.5 ওনার হয়ে গেছে, 8-এর কথা উনি বললো। তো যদি আপনি ড্রয়িংটা খুব ভালো করেন, এমসিকিউ তে যদি আপনি কম স্কোরও পেয়ে যান, দুইটা মিলায় যদি 40-এর উপরেও থাকে, দেন আপনি পাস। কিন্তু আপনি যদি খুব 40-এ 40 পাইলেন এমসিকিউ তে, কিন্তু ড্রয়িং আপনার খুব পুয়ার পয়েন্ট, আপনি কিন্তু চান্স পাবেন না। কারণ সবার আগে এই বিষয়টাকে এখানে দেখা হয়ে থাকে। তো আমরা অনেক প্রাউড ফিল করতেছি আপনার জন্য যে আপনি 57 পেয়ে এইভাবে একটা দারুণ লেভেলের নকআউট দিয়েছেন সবাইকে, যারা 6000+ স্টুডেন্টস এক্সাম দেয় সবকিছু মিলে। তো অ্যাডমিশন টেস্টে লাইক জার্নিটা অনেক বেশি স্মুথ থাকে না সবার জন্য। সো যেহেতু আপনি শহরে থেকে পড়াশোনা করছেন, অনেক কিছু বিষয়ে মেইনটেনেন্স থাকে। তো 3টা কমন ফ্যাক্টর আমাদের সাথে যদি শেয়ার করতেন, যে আপনি খুব কমপ্লেক্সিটি সিচুয়েশন ফেস করেছেন, বা আপনার মানসিকভাবে আপনি অনেক ভেঙে পড়ছেন, নানাবিধ জটিলতা কাজ করছে, বা হঠাৎ করে বন্ধুদের সাথে চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন, হাউ ওয়াজ ইউর প্রিপারেশন, হোয়াট আর ইউ ডুইং রাইট নাও, এরকম টাইপের সিচুয়েশন সিকোয়েন্স হয়। তো ওই মুহূর্তে আপনি কিভাবে ডিল করেন, 3টা বিষয় আমাদের সাথে শেয়ার করেন। টপ 3 সিচুয়েশন অন ইউর অ্যাডমিশন টেস্ট। ভাইয়া আমি বাইরে বাইরে তেমন যাইনি, ওকে। দেখা যাচ্ছে কোচিং গেছিলাম, ক্লাস করছি আর এবং ম্যাচের ভিতরেই ছিলাম। বাট একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে আমার বাসায় থাকতে ঘুম থেকে সবসময় আমার মাই তুলে দিত। ফোন থেকে ফোন করে? না না না, বাসায় থাকতে। ও সরি, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কমফোর্ট জোন। তো দেখা যাচ্ছে যখন আমি বাইরে থাকি, ঘুম থেকে উঠতে অনেক প্রবলেম হতো। দেখা যাচ্ছে ভাবছি অ্যালার্ম দিয়ে রাখছি, বাট অ্যালার্ম বাজতেই আছে, আমি তবুও কেটে দিয়ে আবার 2-3 ঘন্টা ঘুমাইছি। এটা আমার অনেক প্রবলেম ফেস করতে হয়েছে, এই এটা ঘুম থেকে ওঠার দেরিটা। আচ্ছা, নেক্সট। আমার পড়াশোনায় অনেক প্রবলেম হয়েছিল। আর হচ্ছে বাইরে বাইরে তেমন আমার প্রবলেম হয়নি, শুধু এই ঘুম প্রবলেম হয়েছিল। আর খাওয়া দাওয়ার তো একটা প্রবলেম থাকেই, যারা ম্যাচে থাকে তারা ভালো করেই জানে, খাওয়া দাওয়ার একটা প্রবলেম থাকে, বাসার মতো তেমন ডেইলি খাওয়া দাওয়া হয় না। হাউ অ্যাবাউট ইউর ফ্রেন্ড জোন? আপনি যখন চান্স পাইলেন, আপনার ফ্রেন্ডসদের অবস্থা কিরকম? তারাও তো অ্যাডমিশন টেস্ট দিছে, চারুকলায় পরীক্ষা দিছে, এমসিকিউ তে 22-25টা হইছে। সো তারা কিভাবে বিষয়টা ডিল করলো? এখন তাদের আপনার প্রতি কেমন বিহেভ করছে? বলতে ভাইয়া, প্রথম যখন এক্সাম দিয়ে আসে সবাই তো বলতেছে যে আমার 25টা হবে, আমার 35টা হবে। আমি শুনে ভাইয়া একদম শর্ট খেয়ে গেছেন? একদম শক খাইছি যে আমার আর চান্স হইলো না। দেখা যাচ্ছে এক্সামের দিনও আমি আল্লাহর কাছে বলতেছি যে আমার যেন শেষের সিটটা হইলেও হয়, এরকম একটা চাওয়া ছিল। আচ্ছা আচ্ছা। সবাই যেহেতু এমসিকিউ ভালো করছিল, দেখা যাচ্ছে আমার থেকে 15 মার্ক তারা বেশি, অনেক ডিফারেন্স। তো আমি একদম আশা ছেড়েই দিছিলাম, জগন্নাথের প্রিপারেশন নেওয়া শুরু করছি। বাট রেজাল্ট যেহেতু দিল, রেজাল্ট পাওয়ার পর আমি তো আমার রেজাল্ট দেখে বিশ্বাস করি নাই। আমি অনেকক্ষণ অপেক্ষা করার পর সেদিন কিন্তু ছাড়বার ছিল, ডাউন ছিল অনেক অনেক অনেক। তো আমি ভাবতেছি এত মার্ক পাইছি, সার্ভারের প্রবলেম থাকতে পারে। আচ্ছা আচ্ছা। বারবার চেক করতেছি, এখন আবার রি-লগ ইন করে চেক করলাম, তো দেখি ওইটাই মার্ক আছে। তো তখন শিওর হলাম যে হ্যাঁ, আমি এই পজিশন পাইছি। এটাই আপনার পজিশন। এইটু কথাটা খুব ভালো লাগছে, মানে আপনি এত ভালো করছেন যে আপনি নিজেই কনফিউজড। জি ভাই, হাউ কুড দ্যাট ইভেন বি পসিবল? ঠিক আছে, খুব ভালো লাগছে। তো আপনার ফ্রেন্ডরা যারা ছিল আপনার সাথে, তারা কোথায় প্রিপারেশন নেয়, বা আপনি কি তাদের সাথে আপনার ড্রয়িংটা শেয়ার করছেন কখনো, যে আপনি প্রিপারেশন নিচ্ছেন, এই হচ্ছে আপনার ড্রয়িং এর লেভেল, বা আপনি হচ্ছে আমাদের গ্রুপে অনেক হাইয়েস্ট স্কোর পাচ্ছেন, প্রতিনিয়ত আমরা আপনাদের ইন্সপায়ার করতেছি লাইভের থ্রুতে, ফেসবুক লাইভের থ্রুতে, ইউটিউবের থ্রুতে? তারা কি আমাদের গ্রুপে অ্যাড আছে? অনেক ফ্রেন্ড আছে যারা আপনার গ্রুপে অ্যাড আছে এবং অন্য কোর্সেও জয়েন আছে। তাদের থেকেও আমি কখনো কখনো পরামর্শ নিয়েছিলাম, আবার তারা আমার কাছে চাইলে আমি দিছিলাম যে ভাইয়া আমাদের এরকম করে আঁকতে বলছিল, তো তারাও আমার কাছ থেকে ডিসিশন নিয়েছিল।
আচ্ছা, তারা অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, তো যাক, আপনার জন্য তো সবসময় শুভকামনা। তারা অলরেডি আপনার সিনটা দেখতেছে অলরেডি, যে আপনি আপনি এত ভালো করছেন যে আপনি নিজেই কনফিউজড হয়ে গেছেন যে আমি এত ভালো, আপনি এত ভালো করছেন। ইটস কোয়াইট ইন্টারেস্টিং। তো হ্যাঁ, আমি ভাবছিলাম যে মার্ক দিলে সর্বোচ্চ 55 দেবে, কারণ এর আগের বার সর্বোচ্চ 55 55 আসছে। হ্যাঁ হ্যাঁ, তো হাইয়েস্ট আমি 55 আসছে। ভাবছি যে 55 পর্যন্ত আসতে পারে, কারণ এর উপর তো আর দেবে না। হুম, বাট আমি আমার সর্বোচ্চটা দিয়ে আঁকছিলাম। এইটা আশা ছিল যে যদি মার্ক দেয়, প্রপার ভাবে খাতাটা ইয়া করে, মূল্যায়ন হয়। হ্যাঁ হ্যাঁ, এটা কনফিডেন্ট ছিল আর কি। ভেরি নাইস। কিন্তু 57 দেখে আমি একদম শক খাইছি। শক খেয়ে গেছেন। তো এটা অনেক হাইয়েস্ট একটা স্কোর। আমি আপনাকে বলছিলাম না যে আপনার কি মনে আছে যখন হচ্ছে আমরা আপনাদের যে ইয়ে করি, রিভিউ ক্লাসটা নেই, তাই না? ওয়ান টু ওয়ান সেশন যেটা ছিল আমাদের, ওইখানে আপনি একটা ড্রয়িং সম্ভবত সেন্ড করছিলেন, ওই যে একটা বৃদ্ধ লোকের মডেল, পিছনে চুল আছে, খালি গায়ে বসে আছে, ঠ্যাং উঁচু করে। ওই ড্রয়িংটা আপনার খুব সলিড ছিল। জি তো ভাই। আমি তো আপনাকে তখন বললামই যে ঘটনাটা আসলে কি। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে এক একটা ড্রয়িং এ একটা গঠন আছে, একটা ক্যারেক্টারিস্টিক্স আছে। এইটা আঁকতে আঁকতে ডেভেলপ হয়। এটা লাইক আমি তৈরি করে দিব না, আপনিও তৈরি করতে পারবেন, এটা আঁকতে আঁকতে ডেভেলপ হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে স্টাইল। তো এই বিষয়টাই হচ্ছে মূলত এখানে খেলা। হ্যাঁ, যে আপনি বুঝতেই পারছেন আমি কি বলতে চাইতেছি। তো হাবিবের ড্রয়িং এ আমার যতদূর মনে আছে, যে আমি স্ক্রিনেও দিয়ে দেবো, আপনারা দেখতে পাবেন, ওনার একটা ড্রয়িং, একটা লেয়ার ওয়াইজ লেয়ার সিকোয়েন্স ছিল। ওনার যে লাইন গুলা ছিল, সেই লাইনের একটা মানে সিকোয়েন্সটা ভালো ছিল, আর বোঝা যাইতো লাইনগুলো অনেক স্লিক। মানে আপনি যদি হ্যাঁ, সফট লাইন, কিন্তু লাইনগুলো হচ্ছে অনেক স্লিক। স্লিক লাইনের ব্যাপারটা হইতেছে যে আপনি পাশাপাশি দুটো হালকা লাইন দিচ্ছেন, বাট ওটা গোনা যাচ্ছে এইরকম। ডাইমেনশনাল ওয়ার্ক গুলো অনেক বেশি মানে ব্যালেন্স ওয়াইজ থাকতেছে। সেম ওয়ে যে ডার্ক বা ডেপথের পার্টটা আছে, সেখানে লাইনগুলো ছড়ায় যাচ্ছে, লাইক লাইনগুলো অ্যাকুমুলেট নাই। ইটস নট লাইক যে আপনি খুব জোর করে লাইনটা দিচ্ছেন ডার্ক করে। এইটা হইতেছে, আমি যেটা বরাবর আপনাদের বলেছি, বা আমি আমার চ্যানেলের থ্রুতে আপনাদের বারবার যেটা ইন্সপায়ার করার ট্রাই করি, অলরেডি অনেক কন্টেন্টই পাবেন। বিষয়টা হইতেছে যদি আপনার ফিগারটা ডিসপ্রপোর্শনও হয়ে যায়, কিন্তু তারপরেও এই ক্যারেক্টারিস্টিক্স এর কারণে আপনি হয়তো অনেক ভালো লেভেলের স্কোর পেয়ে যাবেন। তো যখন আমরা কোনো কিছু পিচ করি একটা স্টুডেন্টকে, তখন সেই স্টুডেন্ট যখন ওই জিনিসটা শুনে দেখে, তখন এক একজনের ভেতরে বিষয়টা রিফ্লেকশনটা এক একভাবে আসে, যার কারণে এই মার্কসের ভ্যারিয়েশন এত বেশি হয়ে যায়। তো 4B পেন্সিল 6B পেন্সিল ইউজ করা মানে লাইক অনেক বেশি পরিমাণে মার্কস পাবেন, ডাইমেনশনটা খুব ক্লিয়ার প্রকাশ পাবে, অনেকের ভেতরে এই টেন্ডেন্সিটা আছে। বাট ইন দ্য মিন টাইম অলওয়েজ রিমেম্বার দ্যাট যে এইটা কিন্তু সবকিছু না। তো ইন এনি প্ল্যাটফর্ম, এনি প্লেস, আপনি যদি শিখেন, প্র্যাকটিস করেন, যাই করেন না কেন, অলওয়েজ রিমেম্বার দ্যাট যে HB আর 2B পেন্সিলে আপনি যত পরিমাণ আপনার জলমাটা দেখাইতে পারবেন ড্রয়িং এ পেজের উপরে, তত ভালো করতে পারবেন। এবার আমরা কথা বলি ঢাকা ইউনিভার্সিটি চারুকলার যে ড্রয়িং এর পেপারটা দেয় সেটা নিয়ে। কোয়ার্টার শিট বোর্ড নিয়ে গেছিলেন নাকি আপনি হাফ শিট বোর্ড নিয়ে গিয়েছিলেন? হাফশিট বোর্ড নিয়ে গেছিলাম। এটা কি টেবিলের উপর রেখে আঁকেন? হ্যাঁ, ওইটা মূলত দেখা যাচ্ছে আলাদা আলাদা এক্সাম হলে আলাদা আলাদা টেবিল থাকে। আমাদের যেটা ছিল চেয়ারের সঙ্গে যেটা টেবিল অ্যাডজাস্ট থাকে, অ্যাটাচ করা। হ্যাঁ হ্যাঁ, বেঞ্চ টেবিল, ওটা বেঞ্চ। তো বেসিক্যালি হচ্ছে, হ্যাঁ, ভেরি নাইস। তো বেসিক্যালি হচ্ছে যে একসাথে নিয়ে যান। হাফ শিট বোর্ডে কোনো নিতে গেলে কোনো প্রবলেম ফেস করেননি? না না না। 18-24। তো সবাই চিন্তা করেন যে কোয়ার্টার শিট বোর্ড যারা নিয়ে অনেক কনফিউজ ছিলেন এটা সেটা নিয়ে, মানে ছেলেবেলে মাথা নষ্ট যে কোয়ার্টার শিট বোর্ড নিয়ে যাচ্ছে, আদৌ একসেপ্ট করবে কিনা, পরীক্ষার হলে এ নক দেয় সে নক দেয়, জাস্ট টাইম ওয়েস্ট, জাস্ট টাইম ওয়েস্ট। তো এটা হচ্ছে সব থেকে দুঃখের ব্যাপার যে আপনারা জাস্ট সিলি ব্যাপার নিয়ে অনেক বেশি পরিমাণে বিজি ছিলেন এক্সামের আগ মুহূর্তে, যেখানে আপনারা হয়তো বা আরো 2-1টা ফিগার এক্সট্রা প্র্যাকটিস করলে অনেক ভালো করতে পারতেন। we were taken around 16+ এক্সামিনেশন অনলাইন, তার ভিতরে হাবিবও কিন্তু অনেক পার্টিসিপেশন করছে। আপনারা আমাদের ফেসবুক কমিউনিটিতে যাবেন, হাবিবের নাম লিখে সার্চ করবেন, ওনার সব সিকোয়েন্স ওয়াইজ ড্রয়িং চলে আসবে। তো এর থেকে লাইক আর কি আর অথেন্টিসিটি কোনো কিছুতে থাকতে পারে না, যে আপনি 57 পাওয়া একজন স্টুডেন্টের ড্রয়িং থেকে কিভাবে ইন্সপায়ার নিজেকে করতেছেন। দেন আপনি যদি ড্রয়িং বুঝেন, আপনি যদি প্রসেসটা জানেন, আপনি ওইটা দেখেই নিজেই অনেক কিছু বের করতে পারবেন, আপনার এক্সট্রা কোনো কিছুর প্রয়োজন পড়বে না। বাট তার আগে আপনাকে কিন্তু অবশ্যই আমাদের কমিউনিটিতে অ্যাড হইতে হবে। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, অবশ্যই আপনারা অ্যাড হয়ে যাবেন। হ্যাঁ, কি বলতে চাচ্ছিলেন আপনি, বলেন। জি ভাইয়া। আপনি, হ্যাঁ, তো বেসিক্যালি হচ্ছে আমি যেটা বলতেছি যে একটা স্কাল্পচারাল ফিগার, একটা
ফিমেল ফিগার, একটা মেল ফিগার, যাই হোক না কেন সবকিছুর একটা সিকোয়েন্স আছে। তো আপনি যেটাই আঁকেন না কেন আপনাকে একটা স্টেপ বাই স্টেপ প্রসেসের থ্রুতে যেতে হবে। এইচবি পেন্সিল ইউজ করেন, 2B পেন্সিল ইউজ করেন। ওকে, বোর্ড ক্লিপ কয়টা ক্যারি করেছিলেন? দুটো। কাগজ কেমন ছিল? এক্সাম হলের পেপার কেমন ছিল? কোয়ালিটি কেমন ছিল পেপারের? তো ওই যে ওগুলা কি পেপার জানি বলে, কার্টিস পেপার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ কার্টিস পেপার গুলো, বাট ওগুলো একদম হালকা ছিল। দেখা যাচ্ছে আমরা যেগুলো বাজারে পাই মোটামুটি ভালো কোয়ালিটি, হ্যাঁ ওগুলো থেকে একটু হালকা নরমাল ছিল। আচ্ছা আচ্ছা, ভালো। তো এই জন্যই আমি বরাবর আপনাদের বলেছি বা বলার চেষ্টা করি যে ইরেজার যত পরিমাণ কম ইউজ করা যায়, জাস্ট ফর দিস রিজন। আপনি হয়তো এখন এক্সপিরিয়েন্স করতে পারছেন। ভাইয়া আমার এক ফ্রেন্ড ছিল যে হ্যাঁ। অনেক ভালো আঁকতো, দেখা যাচ্ছে ইয়া পাইছিল, 25 মার্ক পাইছিল এমসিকিউ এ। ও কোথায় শিখতো যে ভালো আঁকতো আপনি বলতেছেন? ও অন্য একটা প্ল্যাটফর্মে ছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। দেন ওর ড্রয়িং দেখে আমি নিশ্চিত ছিলাম ও টিকবে, কারণ ও এমসিকিউ এ 25 পাইছে। বাট ও ইরেজার অনেক ইউজ করছিল এক্সাম হলে। সে এসে আমার বলছে ইরেজার অনেক ইউজ করে ফেলছি। তবুও একটা আশা ছিল, বাট ওর ড্রয়িং যেটা ইয়ার রেজাল্ট আসছে, মার্ক আসছে 15 পাইছে। আমার ইরেজার ইউজ করার কারণেই এটা মার্ক আসছে। এই জন্য আমি আপনাদের বরাবর বলি যে ইরেজার না ইউজ করার জন্য। আমি 2024-25 সেশনে যারা অ্যাডমিট সবার জন্য অ্যারাউন্ড 250 প্লাস ভিডিওস আপলোড করেছি, যার ভেতরে টিউটোরিয়াল বেস কন্টেন্ট ছিল, মানে বিভিন্ন ধরনের ফিগারেটিভ ড্রয়িং যাই ছিল প্রায় 4 থেকে 5টা। তো আমি আমার প্রত্যেকটা ভিডিওর হয় কোনো না কোনো জায়গায় এটা বারবার করে বলার চেষ্টা করেছি যে ইরেজার যতটা কম ইউজ করা যায় না ইউজ করাটাই ভালো। ইভেন আমি একটা ভিডিও প্রপার আপলোড করেছি যেখানে আমি বলে দিয়েছি যে পেজের মানটা যথেষ্ট বাজে থাকে, খুবই বাজে এক্সপিরিয়েন্স। সো ইরেজার না ইউজ করাটাই ভালো। ইভেন আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে ভিডিওস গুলো দেখেন, আমরা যেটা সাধারণত এঁকেছি সেগুলো কিন্তু খুব কম সংখ্যক ইরেজার ইউজ করে। তো এই প্র্যাকটিসটা আপনি যদি না করেন, বাসার থেকে না শিখে যান, দেন আপনি কিভাবে এক্সাম হলে বেটার করবেন? তো দুইটা হুক বিষয় আপনারা বুঝতে পারলেন। ফার্স্ট অফ অল, ইরেজার ইউজ করা যাবে না এক্সাম হলে। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে কাগজের মান বাজে থাকার কারণে। এন্ড সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে এইচবি আর 2B পেন্সিলকেই যতটা ক্রিয়েটিভ ওয়েতে অ্যাপ্লাই করা যায়। তো হাবিবের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা ওইটা হয়েছে। আমি যেটা বলতেছি, ড্রয়িং হচ্ছে একটা ক্রিয়েটিভ বিষয়। সাপোজ আপনি এমন একটা স্কাল্পচার আঁকাবেন, এখানে খুব সুন্দর একটা, এটা হচ্ছে রোমান একটা স্কাল্পচার আপনারা দেখতে পাচ্ছেন। তো এই স্কাল্পচারে আপনার যে ডার্ক স্পেস গুলো আছে বা লাইট স্পেস গুলো আছে, আপনি যে টাইপেরই লাইন ইউজ করেন না কেন, যাই ইউজ করেন, আপনাকে অবশ্যই আপনার ক্রিয়েটিভ যে বিষয়টা আছে সেটা পেন্সিলের থ্রুতে দেখাইতে হবে। একজন আর্টিস্ট যে মিডিয়াটা আছে এটার উপর বেস করেই কিন্তু ইউনিক হয়ে থাকে, অথেন্টিক হয়ে থাকে, আর তার স্টাইলের কারণে। এই দুইটা হচ্ছে মেইন মুখ্য ব্যাপার আর্টের ফিল্ডে সার্ভাইভ করার জন্য। কেন মানুষ আপনার আর্টের প্রতি এত অ্যাট্রাক্ট হবে, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট, এইটাই হচ্ছে মেইন খেলা। ফার্স্ট অফ অল টেকনিক, সেকেন্ড ব্যাপারটা হইতেছে আপনার মেটেরিয়ালস ইমপ্লিমেন্টেশন, ঠিক আছে? স্টাইল, অবভিয়াসলি স্টাইল, দুইটা মিলে স্টাইল হয়। তো স্টাইল এন্ড টেকনিক এই দুটো জায়গা খুব জরুরি। তো হাবিব ওই ব্যাপারটাকে কিছুটা হইলেও প্রুফ করতে পেরেছে, যার কারণে কিন্তু উনি 57 পেয়েছে, চারটিখানি ব্যাপার না। তো 2B পেন্সিলকে আপনি এইচবি পেন্সিলকে আপনি 2B পেন্সিল আর 2B পেন্সিলকে 4B পেন্সিলের মতো ইউজ করেন, আর কিছু লাগে না। ইভেন আমার এখনো মনে আছে আমাদের অ্যাডমিশন টেস্টে আমি যখন ডিউতে এক্সাম দিই, তখন আমারই এক ফ্রেন্ড, তখন পরিচয় হয়নি, পরে পরিচয় হয়েছে, বাট সে জাস্ট একটা পেন, অ্যাডমিট কার্ড আর কিছু সংখ্যক পেন্সিল জাস্ট ক্যারি করে এক্সাম হলে, নো ইরেজার, নাথিং, জাস্ট এইরকম। তো ও এক্সাম হল থেকে যখন বের হয়, আমরা সেম রুমেই পড়ি, কিন্তু ও তখন যা হয় টপলেস করে, খুব ভালো করে, অনেক ভালো অবস্থায় আছে। তো বেসিক্যালি ব্যাপারটা হইতেছে যে এইখানেই খেলা। তা এইভাবে ব্যাপারগুলো আসলে কাজ করে। তো আমাদের সময়ও পেজের মানটা যথেষ্ট বাজে ছিল, সব সময় থাকে। আর এটা আসলে পেজের মান বাজে না, ওই পেজের গ্রেডটাই ওরকম, জিএসএমটাই ওরকম, ওইটা দেয়, ওই রকম পেজ দেয়। এইটা হইতেছে আপনাকে প্রুফ করা, আপনি প্রুফ করতে পারতেছেন কিনা এক্সাম হলে, যে এরকম টাইপের কম জিএসএম এর কাগজে আপনি কতটা দক্ষতার সাথে কম পরিমাণ ইরেজার ইউজ করে নিজেকে আর্টটাকে উপস্থাপন করতেছেন। তো যখন আপনি কোনো পেজের উপরে পেন্সিল দিয়ে দাগাচ্ছেন, তখন পেজের টেক্সচারটা নষ্ট হয়। পেজের একটা গঠন আছে, একটা সারফেস আছে, যখন আপনি উপরে ইরেজার ইউজ করতেছেন, ওই সারফেসটা ইরেজারের কারণে
একটা ডাইমেনশন চেঞ্জ হয়ে যাচ্ছে, ওই পেজের ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সাপোজ পার্টিকুলার এরিয়ায় আপনি হচ্ছে ওইখানে কোনো এমন একটা কিছু আঁকবেন যেটা হয়তোবা ওই জায়গাটার খুব জরুরি ছিল আপনার জন্য, যার কারণে ওই ভ্যালুটা আপনার কমে যাচ্ছে। এই কারণে হচ্ছে আর্টের ভ্যালুটা কমে যাচ্ছে। ফর দিস রিজন ইরেজার কম ইউজ করে যখন কেউ খুব অথেন্টিক ভালো কোয়ালিটি ড্রয়িং আঁকে, এটার মানে হইতেছে যে ওর ভিতর সেই ট্যালেন্টটা আছে, ওর ভিতর সেই ক্রিয়েটিভ ব্যাপারটা আছে, যে ও ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠানে পড়ার যোগ্যতা রাখে, ব্যাপারটা এইরকম। যার কারণেই হচ্ছে ও অনেক ভালো লেভেলের স্কোর পায়, যার ভেতরে হাবিব হচ্ছে তার জলজন্ত উদাহরণ। সো খুব সিম্পল, আমরা খুব বিষয়গুলো ক্ল্যারিফাই করলাম আর হাবিবও বিষয়গুলো ক্ল্যারিফাই করলো। তো এর মানে এটা না যে স্কাল্পচার আঁকার জন্য একরকম লাইন বা একরকম ক্যারেক্টার দিতে হবে, ফিগার ড্রয়িং আঁকার জন্য একরকম ক্যারেক্টার দিতে হবে, স্টিল লাইফ করার জন্য একরকম ক্যারেক্টার দিতে হবে। বেসিক্যালি হচ্ছে যখন আপনি কোনো রিয়েল লাইফ ফিগার বা মডেলের ছবিটা আঁকতেছেন তখন তার একটা ফেসের এক্সপ্রেশন হয়, একটা ইমপ্রেশন হয়। যদি আপনি ঢাকা ইউনিভার্সিটি চারুকলার কোয়েশ্চেনটা দেখেন, ওইখানে যে স্কাল্পচারটা দিয়েছিল ওটা কিন্তু খুব সাদামাটা একটা স্কাল্পচার। আমরা কিন্তু ওই স্কাল্পচারের ফেসে এখানে আমরা যেমন দেখতে পাইতেছি, এই যে একটা ফেসে এখানে যে একটা এক্সপ্রেশনটা আছে, তাই না? জাস্ট খেয়াল করেন এখানে যে এক্সপ্রেশনটা আছে ওইখানে কিন্তু এরকম এক্সপ্রেশনটা ছিল না। এটা হইতেছে আপনার কোনো ব্ল্যাক এন্ড হোয়াইট পেপার না, এটা হইতেছে আপনার একটা কালারফুল পেপার। তো লাইক অনেক কিছু আর কি খুবই সুস্পষ্ট ভাবে লাইক বোঝা যায় যে কোনটার পর কি সিচুয়েশন বা কি সিকোয়েন্স আছে। ফর দ্যাট রিজন আপনাকে ওই সিকোয়েন্স অনুযায়ী আপনার পেন্সিলটাকে ইউজ করতে হবে, লাইনগুলোকে ফেলতে হবে, প্রেস করতে হবে। গল্পটা খুব সিম্পলি এরকম। তো যখন আপনি কোনো সাদামাটা ড্রয়িং আঁকাচ্ছেন বা কোনো জড় জীবন বা এই টাইপের স্কাল্পচারাল টেকনিক্যাল জায়গা কিছু আঁকাচ্ছেন, তখন লাইনের খেলাটা দেখাইতে হয়, ভর, ভলিউম। যখন রিয়েল লাইফ ফিগার আঁকাচ্ছেন তখন আপনি ডাইমেনশনাল জায়গাগুলোকে আরো ডার্ক করেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। তো যাক, আমি অনেক কথা বললাম এইগুলো রিলেটেড, হোপফুলি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। অনেক সময় হয়তো বা এগুলো ব্যাপার নিয়ে কথাবার্তা বলা হয় না, সো এটার জন্য হাবিবকে ধন্যবাদ। তো বেসিক্যালি হচ্ছে হাবিব, যারা ভবিষ্যতে পরীক্ষা দিতে চায় তাদের জন্য আপনি কি বলতে চান আপনার এক্সপিরিয়েন্সের জায়গা থেকে, যদি আমাদের সাথে শেয়ার করতেন? ভাইয়া আমি একটা কথাই বলতে চাই, হ্যাঁ, যে বড়ই যত বড়ই আর্টিস্ট হোক না, আর্টিস্ট তো বলা যাবে না, কারণ আর্টিস্ট শুধু আঁকলেই হয় না, অবভিয়াসলি সেখানে আঁকার মানে অঙ্কন করার যে রুল গুলো ফলো করতে হয়, ঢাকা ভার্সিটির মতো এই চারুকলা অনুষদে চান্স পেতে পারবে না। তো তারা যদি এগুলো জানতে চায় বা শিখতে চায়, অবশ্যই আপনার কোর্স তো তাই সেটার জন্য একদম পারফেক্ট। আমার এটাই বলার যে যারা চারুকলা নিয়ে কিছু করতে চায় লাইফে বা চারুকলা পড়তে চায়, তারা আপনার কোর্সে জয়েন হতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আপনাকে, আপনি ভালো বললেন। আপনার বাসা থেকে কি বললো যে আপনি যদি চারুকলা এক্সাম দেন, তার ব্যাকগ্রাউন্ড, তার পরিবেশ বা ওভারঅল স্পেসিফিক জায়গায় যে একটা চারুকলার যেটা ভ্যালু আছে বা ওই জায়গাটার দিক থেকে তারা কি কোনো নেগেটিভ ইমপ্রেশন এনেছে? না ভাইয়া, যখন দেখা যায় ফ্যামিলি থেকে ফুল সাপোর্ট ছিল আমার উপর ড্রয়িংটা। তারা সবসময় আপনার ড্রিম বা আপনার পছন্দটাকে প্রাধান্য দেয়, তাই? জি জি জি। অলরাইট, বুঝলাম। আর হচ্ছে বেশ ভালো একটা ব্যাপার যে আপনি আপনার বাসা থেকে অনেক সাপোর্ট পাচ্ছেন, যে হ্যাঁ এইরকম টাইপের সিচুয়েশনে আপনি হয়তোবা ওই ব্যাপারটাকে ফলো করতেছে বা আপনার নিডসটাকে তারা ওইভাবে বিষয়টাকে গুরুত্ব দিচ্ছে। তো বেশ ইন্টারেস্টিং ব্যাপার আর বেশ ভালো ব্যাপার। আপনি কি কারোর সাথে কারোর কোনো ব্যাপারে আরো কোনো পরামর্শ দিতে চান, বা আপনি যেটা এক্সপিরিয়েন্স করেছেন লাস্ট 3 মান্থসে আপনার জার্নি থেকে চারুকলা রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে? যেমন ভাইয়া কোনো এক্সপিরিয়েন্স যদি আমাদের সাথে শেয়ার করেন যেটা ভবিষ্যতে কারোর জন্য খুব কাজে আসতে পারে, এনি কাইন্ড অফ অ্যাডভাইস, ড্রয়িং বিষয়ে এনি কাইন্ড অফ ইনফরমেশন, এমসিকিউ অর ড্রয়িং। ভাইয়া ড্রয়িং তো হচ্ছে একদম এটা একটা নান্দনিক বিষয়। হ্যাঁ হ্যাঁ, যে কোনো ড্রয়িং যারা আঁকতে চায়, হ্যাঁ, মূলত তাদের কোন একজন গাইডলাইন অবশ্যই লাগবে তাদের ভুল ধরায় দেওয়ার জন্য। তারা গাইডলাইন থাকলেই শুধু হবে না, তার নিজের প্র্যাকটিসটা অবশ্যই ম্যাটার করে। ড্রয়িং যেহেতু এই চারুকলা অনুষদে ড্রয়িংটাই মেইন খেলা, তো ড্রয়িং এ বেশি মার্ক তুলতে চাইলে তাকে প্র্যাকটিস করতে হবে। যতই ভালো আঁকুক না কেন, এটা কোনো ম্যাটার করবে না যদি না সে এই 1 মাস বা 2 মাস প্র্যাকটিস না করে ভালোভাবে। স্কেচ আর লাইন ড্রয়িং নিয়ে আপনার কনফিউশনটা মানে কিভাবে ছিল, বা কতক্ষণে কনফিডেন্টটা কাটে, মানে কনফিউশনটা?
স্কেচ মূলত আমি আগে স্কেচই শুধু করতাম, পোর্ট্রেটে স্কেচ দিয়েই করতাম, ফটো তুলতাম। বাট আপনার অবশ্য আমি আপনার আগেই ভিডিও দেখছিলাম যে স্কেচ করা যাবে না। হ্যাঁ, পডকাস্টে শুনছেন হয়তো বা কেউ বলেছিল, জয়েন হওয়ার পরেই বুঝতে পারলাম। আমাদের পরীক্ষাগুলো আপনাকে কিভাবে হেল্প সাপোর্ট করলো? কমিউনিটিতে অনেক স্টুডেন্ট ছিল, অনেক ছেলেপেলে ছিল তো। জি ভাই, দেখা যাচ্ছে পরীক্ষা আমার একটা অনেক বড় হেল্প করছে, কারণ আমি মোটামুটি আমি যতটুকু পারতাম অতটুকুতেই সন্তুষ্ট ছিলাম। বাট আপনার এখানে অনেকেই পরীক্ষা দেওয়ার পর আমি রিয়েলাইজ করছি যে আমার থেকে অনেক ভালো ভালো ছেলেপেলে আঁকে। হ্যাঁ, তো আপনার বেশি ভেরি নাইস। আমরা খুব ভালো লাগলো যে আপনি আসলে অনেক বেশি পরিমাণে সাপোর্ট পাইলেন। তো এটা কখনো মনে হয়নি যে ঢাকায় মানে অনেক জায়গায় অনেক অনলাইন মানে অফলাইন অনেক প্ল্যাটফর্ম আছে, তারা প্র্যাকটিস দেয়, তো সামনাসামনি কোনো কিছু দেখা, হাতে কলমে অনলাইনে দেখার ভেতর তফাৎ অনেক বেশি। আমি কাউকে চিনি না, জানি না, তাকে হচ্ছে আমি তার সাথে আমি কানেক্টেড হইলাম, তার ফেসও জীবনও দেখিনি, খালি ইউটিউবে আসে কন্টেন্ট দেয়, এটা মানুষ না রোবট কি আল্লাহ জানে, তার কাছে শিখতেছি। মানে how can you manage all that things and your belief? What was your belief আর মোটিভেশন কি ছিল আসলে? অনলাইন অফলাইন এটা কোনো ম্যাটার করে না, কারণ যে দেখা যাচ্ছে আমার কাছে অনলাইনটাই ভালো লাগে। হ্যাঁ, কারণ অনলাইন হচ্ছে আমি আমার কমফোর্ট জোন থেকেই শিখতে পারতেছি। আপনার সঙ্গে আপনি যেহেতু ক্যামেরা একদম ফোকাস করে ভিডিও করেন বা আমাদের শেখান, তো ওইখান থেকে আমাদের শিখতে আপনি অনেক ভালো ফিল করছেন আর কি, এক কথায় আপনি অনেক ভালো ফিল করছেন, ভেরি ইন্টারেস্টিং আর কি। তো আসলেই মানে ব্যাপারটা হইতেছে যে যতটা কম খরচে ইফোর্টে যতটা সহজে আপনারা সবাই ভালো করেন, এটাই হচ্ছে আমাদের টার্গেট থাকে সবসময়। আপনারা যেন অনেক ভালো কিছু করেন, সেটা অলরেডি আমরা প্রুফ পাইছি। এবার সব থেকে দারুণ পারফরমেন্স, 57 ড্রয়িং স্কোর, 6th প্লেস। তো যারা 1 to 10 পর্যন্ত যারা প্লেস করেছে তাদের গল্পটা এইখানেই, হয় তারা ড্রয়িং এক্সট্রা পেয়েছে, হয় তারা এমসিকিউতে এক্সট্রা পেয়েছে, আর তাহলে তিনটা মিলে এক্সট্রা স্কোর পেয়েছে। সো এটা প্যারা খাওয়ার কিছু নাই। আমার মনে হয় যে আপনার এই 57 হয়তো বা হাইয়েস্ট হতে পারে, হয়তো বা হাইয়েস্ট 58 হইতে পারে। তো মোটামুটি আমরা বলতে পারি যে যারা এই জায়গাটাতে খুব কনফিউজড যে আসলে অনলাইনে বিষয়গুলো খুব কমপ্লিকেটেড হয়, তাদের উদ্দেশ্যে আমরা এটা বলতে পারি যে না, অনলাইনে পড়েও ঢাকা ইউনিভার্সিটি চারুকলার অ্যাডমিশন টেস্টে হাইয়েস্ট স্কোর পাওয়া যেতে পারে 57। আর হাবিব হচ্ছে সেই জায়গাটা প্রুভ করে দেখিয়েছে। আমরা হাবিবের স্ট্রাগলকে সাধুবাদ জানাই। হাবিব হচ্ছে যেভাবে এগিয়ে আসলো, যেভাবে নিজেকে তুলে ধরলো, প্লাস হাবিবের যে একটা অত্যাশ্চর্য ড্রয়িং রেজাল্ট দেখে ওয়েবসাইটে ঠিক আছে যে 57 পাচ্ছে, আমি সে কি আদৌ 57 পেয়েছে, এরকম ব্যাপার নিয়ে অনেক মজার গল্প আমাদের সাথে শেয়ার করেছে। সো খালি ড্রয়িং করলে এমসিকিউ করলেই হবে না, এক্সাম হলে বেটার পারফরমেন্সও করা লাগবে, যে কোনো জায়গায় স্মার্টলি খেলা লাগবে, অ্যাডমিশন টেস্টে বিশেষ করে। কারণ বর্তমান টাইমের অ্যাডমিশন টেস্টে ওই সময়টা নাই যে কেউ জাস্ট ড্রয়িং ভালো পারলো, কেউ এমসিকিউ ভালো পারলো, তার চান্স হয়ে যাবে। ওভারঅল স্কোর রেজাল্ট অ্যাচিভ করাটা খুব বেশি জরুরি। আমরা যদি এখানে দেখি, এখানে কিন্তু হাবিবের হচ্ছে 10-10-20 ছিল সিজিসির স্কোর। সো এটাও কিন্তু তাকে ব্যাপকভাবে বুস্ট করে 120-তে বেটার ওয়েতে আনার জন্য। তো আপনারা যারা টপ 50 বা টপ 20 পজিশন করতে চান, তারা কিন্তু অবশ্যই প্রত্যেকটা সেক্টর বা জায়গাকে গুরুত্ব দিবেন। যারা আগামী 26 বা 27 এইচএসসি ব্যাচ আছেন, 25 এইচএসসি ব্যাচ আছেন, তারা ট্রাই করেন। এখন খুব অ্যাডভান্স লেভেলে যারা দেখে ফেলছেন আমাদের কন্টেন্ট বা ওভারঅল এভরিথিং, তারা এইগুলায় মাথা না ঘামিয়ে ট্রাই করেন এইচএসসি রেজাল্টে ভালোভাবে ফোকাস করা। কারণ আপনারা যদি মনে করেন যে আপনি টুকটাক আঁকিবুকি করেন, ইটস ওকে, কিন্তু এর মানে এইটা না যে আপনি ওই আঁকিবুকি নিয়েই চান্স পেয়ে যাবেন। আপনাকে আরো প্রগ্রেস করতে হবে, আপনাকে আরো বেশি ইমপ্রুভ করতে হবে। সো খুব সিম্পলি আমাদের কমিউনিটিতে অ্যাড থাকেন, সরাসরি আমাদের সাথে কানেক্টেড থাকেন। সো আপনারা হয়তোবা ওভারঅল স্পেসে বেশ ভালো একটা ফিগার বা বিষয় অ্যাচিভ করতে পারেন। তো ঠাকুরগাঁয়ে ঠান্ডা কেমন? আপনার ব্যাকগ্রাউন্ডে একটা ইউকুলেলে দেখা যাচ্ছে, আপনি গান বাজনাও করেন নাকি? জি ভাইয়া, মোটামুটি। ও আচ্ছা, কি উকুলেলে বাজান আর কি? জি ইউকুলেলে শুধু ইউকুলেলেটা শুধু মানে করার জন্য নেওয়া, তেমন গান কোথাও শিখিনি, বাট ওইটা শুধু শান্তির জন্য। মানে এখন ইউকুলেলে বাজাইতে পারেন ফুলফিল, তাই তো? বাজাতে পারি। ও ভেরি নাইস। না, এটা ভালো যে আমাদের সময় লাইক এরকম মোটিভেশন ছিল না, ঠিক আছে, কিন্তু আপনারা লাইক অনেক বেশি অ্যাডভান্স, অনেক ভালো করতেছেন যে এখনের টাইম থেকে। যদিও আমার ক্ষেত্রে ব্যাপারটা ব্যতিক্রম, আমি তো আপনাদের মতো লাইক
চারুকলায় হয়ে আসিনি যে ছোটবেলা থেকে ছবি আঁকতেছি, দেন চারুকলায় পরীক্ষা দিব, দেন চান্স পাবো। মানে আমাদের আর কি, আমার ক্ষেত্রে আর কি বিষয়টা এরকম ছিল না। তো বেশ একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল। আর একই সাথে হচ্ছে আমাদের সাথে হাবিব হচ্ছে অনেক ভালো ভালো দারুণ দারুণ সব মজার গল্প, প্লাস একই সাথে হচ্ছে দারুণ দারুণ সব ইনফরমেশন আমাদের সাথে শেয়ার করে। উই আর সো প্রাউড ফর ইউ হাবিব, অ্যান্ড অলসো উই আর রেসপেক্ট ইউর স্ট্রাগল। অ্যান্ড দারুণ একটা ব্যাপার ছিল, দারুণ একটা হেক্টিক সময় ছিল। আপনি আমাদের থার্ড ব্যাচে ছিলেন, একই সাথে হচ্ছে অনেক বেশি পরিমাণে প্র্যাকটিস করেন। হাবিবের একটা ভালো গুণ ছিল যে হাবিব অনেক স্মার্টলি সবকিছু করেছে, আর খুব রেগুলার বেসিসে চর্চা করে করে দেখাতো। উনি যতটুকু প্র্যাকটিস করতেছে ততটুকু কোয়ালিটিফুল প্র্যাকটিস হতো। সো দিস ইজ দ্য ইম্পর্টেন্ট পার্ট ফর ইউর প্র্যাকটিস টাইম, প্র্যাকটিস পিরিয়ড, যে আপনি সারাদিনে 2টা ছবি আঁকেন, বাট ওইটা যেন পারফেক্ট, ওইটা দেখে লাইক এরকম না মনে হয় যে আপনি পরপর 5টা ছবি আঁকছেন, 5টা ছবি সেম সেম ক্যাটাগরি। মানে এইরকম লাইক যেন না মনে হয় যে কোনোটার সাথে কোনোটা ডিফারেন্স নাই, কোনোটা কোনোর সাথে কোয়ালিটির ব্যাপার নাই, অনেক বেশি ভেজাল। এর মানেই হচ্ছে এটা যে আপনি বুঝতেছেন না, আপনি একটা জায়গায় স্টাক হয়ে গেছেন। রাইট নাও ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর এভরি সিঙ্গল থিং টু ইমপ্রুভ ইউর ড্রয়িং, এরকম ব্যাপারগুলো থাকে। তো যে ইউনিভার্সিটিতেই পড়েন এটা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে যে আপনি কতটুকু শিখতে পারলেন, আপনি কতটুকু স্কিল অ্যাচিভ করতে পারলেন ফর ইউর ফিউচার প্রফেশনাল লাইফ। আপনি আর্টিস্ট হন, সেটাও একটা প্রফেশন। আপনি আর্ট রিলেটেড কোনো ফিল্ডে গিয়ে কাজ করেন, কোনো প্রফেশনে, ডিফারেন্ট প্রফেশনে গিয়ে কাজ করেন, দিস ইজ অলসো দ্য সেম থিং। কিন্তু অবশ্যই অবশ্যই এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। তো ডিয়ার ভিউয়ার্স, স্টুডেন্টস, অ্যাডমিশন পরীক্ষার্থী, প্রিয় গার্ডিয়ান, বাবা মা, যে যেখান থেকে আজকে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও দেখতেছেন, সবাইকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। আজকের পডকাস্টটা খুবই দারুণভাবে আমরা সাজালাম। একই সাথে হচ্ছে আমরা নতুন নতুন দারুণ দারুণ জিনিস শিখলাম, আর হাবিবের উপদেশও আমরা নিলাম যেন ভবিষ্যতে যারা আসে তারাও যেন অনেক ভালো করতে পারে। সো থ্যাংক ইউ সো মাচ হাবিব, আপনাকে আমাদের সবার পক্ষ থেকে, আনঅফিশিয়াল আর্টস অনলাইন প্ল্যাটফর্ম কমিউনিটি গ্রুপ, আমাদের পরিবার সবার পক্ষ থেকে। আর আমরা আপনার শুভ মঙ্গল কামনা করি, আপনি অনেক বড় একজন শিল্পী হয়ে ওঠেন। আর একই সাথে হচ্ছে আপনি আমাদের যারা ভবিষ্যতে আসতেছে সবাইকে ইন্সপায়ার করলেন, এটাও অনেক বড় একটা ব্যাপার যে সেই যোগ্যতাটা রাখা। থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে ওভারঅল ব্যাপার স্যাপার। আপনি যদি আমাদের উদ্দেশ্যে কিছু বলতে চান আপনি বলতে পারেন, আর আমরা বিদায় নিব। না ভাইয়া, আপনার আপনার বলতে আপনার একান্ত ভাবে আপনার উদ্দেশ্যে বলতে চাই, আপনি যে হেল্পটা আমায় করছেন, আমার প্রবলেম থাকার পরেও করছেন, এটা কোনো বিষয় না, ঠিক আছে? আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার সঙ্গে হয়তোবা আপনি না থাকলে এতদূর পর্যন্ত আসা হতো না। হবে ভবিষ্যতে আপনার হাত ধরে আরো 10 জন আসবে, ভবিষ্যতে আমার হাত ধরে আরো 100 জন আসবে, ভবিষ্যতে আমরা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যাব, ইন্টারন্যাশনাল স্পেসে আমরা আমাদেরকে রিপ্রেজেন্ট করব। সো উই আর অ্যাক্টিং লাইক আ বিগ ফ্যামিলি, এরকম বিগ কমিউনিটি, আনঅফিশিয়াল আর্ট কমিউনিটি অথবা বাংলাদেশ চারুকলা কমিউনিটি, এরকম টাইপের হয়তো কিছু একটা হবে। আমি এভাবেই চিন্তা করি। আমি মনে করি না যে কখনো চারুকলায় পড়াশোনা করে আলাদা আলাদাভাবে থাকা উচিত, আলাদা আলাদাভাবে সার্ভাইভ করা উচিত। দোজ ডেজ আর গন। হোপ ফর দ্য বেস্ট, এই হচ্ছে ওভারঅল ব্যাপার। শুভকামনা আপনার জন্য, ভালো থাকবেন। থ্যাংক ইউ ভাইয়া, দোয়া করবেন ভাইয়া। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আল্লাহ হাফেজ।